বর্তমানে এনসিপির প্রথম সারির কথা আসলে শীর্ষ নেতা বলা উচিত তাকে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে যিনি সংসদে এবং সংসদের বাইরে একই রকম সরব। বয়সে তরুণ হলেও যার মধ্যে অনেকেই একজন দক্ষ পার্লামেন্টারিয়ান, একজন খুব গুরুত্বপূর্ণ রাজনীতিবিদের ছায়া দেখেন, প্রকাশ দেখেন। আজ আমরা তার সঙ্গে বাংলাদেশের রাজনীতি, তার দলের রাজনীতি, ভবিষ্যৎ মানে অতীত বাদে সব রাজনীতি বিষয়ক নানা ধরনের বিষয় নিয়ে কথা বলব। হাসনাত আব্দুল্লাহ, আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা ও স্বাগতম। তার আগে দর্শকদের জন্য আমি আপনার জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক এই পরিচয়টাও দিতে চাই এবং কুমিল্লার ৪ আসনে মাননীয় সংসদ সদস্য জনাব হাসনাত আব্দুল্লাহ, আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের শুভেচ্ছা, হুম। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনি অনেকদিন পরে দেশে আসছেন হ্যাঁ। এবং আপনার সাথে কথা বলার সুযোগ হচ্ছে। আপনাকে অনেক বেশি স্বাগত জানাচ্ছি আজকের এই থ্যাংক ইউ। আমরা রাজনীতি নিয়ে একটু আ যদি ১ম প্রশ্নটা এরকম করি যে, জনাব হাসনাত আব্দুল্লাহর কাছে রাজনীতি আসলে কি? আ রাজনীতি কি, এটা একটা আদর্শিক একটা ব একটা এটা হচ্ছে এটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন। অনেক বছর ধরেই রাজনৈতিক কি এটার একটা আ সলুক সন্ধানে আ অনেক দার্শনিকই করেছে। প্লেটো, এরিস্টটল সবাই। তবে আমার কাছে রাজনীতি হচ্ছে যে আপনার পলিসি মেকিং প্রক্রিয়াটা। এমন পলিসি মেকিং প্রক্রিয়া যেটা মেক্সিমাম নাম্বার অফ পিপল এর জন্য সোসাইটিতে হচ্ছে ইতিবাচক আ আ ফলাফল নিয়ে আসে এবং যেই পলিসি মেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি ক্ষমতা গ্রহণ করবেন এবং রাষ্ট্র নাগরিকের প্রতি যেই দায়িত্বগুলা পালন করবে এবং নাগরিক রাষ্ট্রের প্রতি যেই কর্তব্যগুলা পালন করবে, আ এই পুরা প্রক্রিয়াটাই হচ্ছে আমার কাছে রাজনীতি। এবং দিন শেষে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যেটার মধ্য দিয়ে আ আ যেই সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সমাজের বেশিরভাগ মানুষের কল্যাণ সাধন হবে, হুম, সমতা প্রতিষ্ঠিত হবে হুম, এবং এটার সাথে ক্ষমতা সরাসরি জড়িত। আপনি দিন শেষে ক্ষমতায় যেতে হবে। হুম, ক্ষমতা, এখানে আমি বলছি ক্ষমতা নেতিবাচক শব্দটা মানে আমাদের প্র্যাকটিক্যাল বিভিন্ন রিজনের কারণে নেতিবাচক শোনা যায়। কিন্তু ক্ষমতার মধ্য দিয়েই হচ্ছে পলিসি মেকিং প্রক্রিয়া দিন শেষে ফিল্ডে বাস্তবায়ন করা যায়। তো রাজনীতি আমার কাছে এই সবগুলোর হচ্ছে আ একটার সাথে সম্পৃক্ত। ইন্টারেস্টিং। আমার কাছে মনে হয় যে আপনার রাজনীতিটা আমরা তো একটু বুঝতে চাই। আপনার অল্প সময়ের মধ্যেও আপনি এটা আসলে একটু বলছেন। কিন্তু আপনি ক্ষমতাটার উপরে জোর দিচ্ছেন। অন্য রাজনীতিবিদদের আমরা প্রায়ই শুনি যে, "না, ক্ষমতা আমার লক্ষ্য না। আমি আসলে ক্ষমতার জন্য রাজনীতি করি না, জনগণের জন্য রাজনীতি করি না।" সেক্ষেত্রে আপনি একদম স্পষ্ট বলতেছেন যে, "না, এটার সাথে ক্ষমতা খুব সম্পর্কিত।" এটা আরেকটু বলবেন? আপনার ইউ হ্যাভ ফর এক্সাম্পল আপনার ভালো পলিসি আছে। হ্যাঁ। আপনার রাজনীতির অনেক ধরনের রূপ হয়। যেমন সিভিল সোসাইটি হচ্ছে সে কখনোই হচ্ছে আপনার ক্ষমতায় যাবে না। কিন্তু সেও পলিসি প্রপোজ করে সোসাইটিতে। সামাজিক সম্মতি উৎপাদন করে, রাজনৈতিক সম্মতি উৎপাদন করে। পেপার পত্রিকারও এক ধরনের পলিটিক্যাল পজিশন আছে। সেও সম্মতি উৎপাদন করে। কিন্তু দিন শেষে একটা রাজনৈতিক দলের দিন শেষে সেটা অবজেক্টিভ থাকবে, সে সেটা ক্ষমতায় যাবে। ক্ষমতা বলতে বোঝাচ্ছে যে এক্সিকিউশন এর তার হচ্ছে একটা ম্যান্ডেট থাকবে। একটা এক্সিকিউশন এর ম্যান্ডেট না থাকলে দিন শেষে এটা হচ্ছে একটা শুধু ভার্বাল এবং পলিসি প্রপোজাল এর জায়গায় থাকে। দিন শেষে এটা বাস্তবায়ন ঘটবে না। সেজন্য প্রতিটা রাজনৈতিক দলের আল্টিমেট অবজেক্টিভ মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গিয়ে সেই পলিসি গুলোকে বাস্তবায়ন করা। আচ্ছা, এইখানে তাহলে আমার মনে হয় দর্শকরাও আপনাকে বুঝতে পারছে যে তাহলে এইখানে কি এরকমভাবে প্রশ্নটা করা যায় যে জনাব হাসনাত আব্দুল্লাহ কি যথেষ্ট পরিমাণে ক্ষমতায়ন হইছে? নাকি ক্ষমতায় যেতে হলে ধরেন আপনি তো এখন বিরোধী দলের এমপি। হুম। তো ক্ষমতায় যেতে হলে কি আসলে সরকারি দলের এমপি কি ক্ষমতা নাকি বিরোধী দলের এমপিও যথেষ্ট ক্ষমতা? একটু যুক্ত করি। মানে সরকারি দলের শীর্ষ নেতা হওয়া ক্ষমতা না সরকারি দলের ধরেন এখন উনাদের কতটা আছে? ২৬০-৬৫ টা মনে হুম। হয় না ৩৫০। তো ওইটার একজন হওয়া ক্ষমতা অনেক। বিরোধী তো বিরোধী তো ওয়ান ফর্ম অফ পাওয়ার। বিরোধিতা করাটাও এটা এক ধরনের হচ্ছে ক্ষমতা। অবশ্যই পার্লামেন্টের ক্ষেত্রে হ্যাঁ, এটা খুবই আপনি ফর এক্সাম্পল আমি যদি ধরি, যেমন কিছুদিন আগে সংসদে আ হচ্ছে বাংলাদেশ ব্যাংক নিয়ে হচ্ছে একটা আইন প্রণয়ন করা হয় ১৮ ক। তো সরকার সিদ্ধান্ত নেয় যে এই আইনটা হচ্ছে প্রণয়ন করবে যেখানে হচ্ছে আগের মালিকদেরকে, ব্যাংক মালিকদেরকে ফিরিয়ে আনা হবে এবং একটা নির্দিষ্ট পরিমাণ তারা হচ্ছে ঋণ ফেরত দেওয়ার মধ্য দিয়ে আবার মালিকানাটা সেটা আবার হচ্ছে তারা রিগেইন করতে পারবে। তো সেই জায়গা থেকে বিরোধী দল থেকে সেটার যথেষ্ট পরিমাণ হচ্ছে তত্ত্ব এবং তথ্যভিত্তিক বিরোধিতা করা হয়েছে এবং সংসদে প্লেস করা হয়েছে। যা ফলত সরকারকে তার অবস্থান থেকে ফিরে আসতে হয়েছে এবং এই আইনটিকে আবার পরবর্তীতে রিফর্ম করা হয়েছে। তো অবশ্যই।
এটাও এক ধরনের ক্ষমতা। অবশ্যই এক ধরনের না, মানে খুবই গুরুত্বপূর্ণ ক্ষমতা। খুবই গুরুত্বপূর্ণ ক্ষমতা, অবশ্যই। কিন্তু আমার কাছে এ যদি প্রশ্নটা এখন এই জায়গায় আনি, দর্শকদের মধ্যে কেউ বলতে পারছে যে আমাকে ভালো শোনা যাচ্ছে না। আ আমার মনে হয় যে উম আ দ আমি আমরা চেষ্টা করতেছি আ এইটা ভালো যাতে একটু শোনা যায়। ম্যা হাসনাত আব্দুল্লাহর সাউন্ড ঠিক আছে। কিন্তু আমার সাউন্ডটা নিয়ে আসলে দর্শকরা অনেক প্রশ্ন করছেন। আমি আমাদের যে কলাকুশলী আছেন তাদেরকে বলব একটু পরীক্ষা করে দেখতে। যে এটা আমি বলতেছিলাম যে তাহলে কি আপনি রাজনীতির ক্ষেত্রে ক্ষমতায়নটার ক্ষেত্রে আপনি বললেন বিরোধী দলের ক্ষমতা আছে, সরকারি দলের ক্ষমতা আছে। তাহলে কি শুধু রাজনীতির ক্ষেত্রে সংসদ সদস্য হওয়াটাই ক্ষমতায়নের ইয়ারস্টিক? নাকি ধরেন উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারাও আসলে ক্ষমতার মানে মানে কোন জায়গায় গেলে এটার আসলে ক্ষমতার ইয়েটা শুরু হয়? এইটা আপনি কি মনে করেন? এই জায়গা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। হ্যাঁ, হ্যাঁ। এই জায়গা থেকে আসছে। কারণ এই ক্ষমতা তো কেন্দ্রভূত শুধুমাত্র যে ভবনেই থাকবে, শুধু একটা তা ব্যক্তির তো না, কাছে থাকবে ব্যাপারটা এমন না। তা তো না। প্রত্যেকটা স্তরে, স্তরে এই ক্ষমতাটাকে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হয়। মাঠ প্রশাসন থেকে দেয়া দেওয়া হয় কাগজে কলমে। মানে আপনি কি দেখতে পাচ্ছেন যে মানে তারা কি আসলে কি এটা সত্যি ডিসেন্ট্রালাইজড? মানে একজন ইউনিয়ন পরিষদের যিনি চেয়ারম্যান আছেন বা উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান আছেন, এটা কি যথেষ্ট পরিমাণে আপনি কি মনে করেন না। যে হ্যাঁ, থিওরিটিক্যালি অনেক বছর ধরে আমরা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার নিয়ে আমরা কথা বলেছি, আমরা শুনেছি। কিন্তু এটার যেই প্রায়োগিক জায়গাটায় সেটা আসলে মূলত নয়। প্রায়োগিক জায়গায় দেখা যায় যে আ একটা নির্দিষ্ট অংশ, বিশেষ করে যদি দেখি মাঠ প্রশাসনের কয়েকটা পোস্ট খুব বেশি ক্ষমতাবান। সেক্ষেত্রে আবার দেখা যায় আপনার এই এমপির জায়গা থেকে আমাদের যদি তাত্ত্বিক আমাদের কিন্তু ক্ষমতা আইন প্রণয়ন করার কথা। কিন্তু সেই জায়গায় দেখা যায় আমাদের এমপিদেরকে কিন্তু অনেক বেশি হচ্ছে স্থানীয় বিভিন্ন এক্টিভিটিতে আমাদের প্র্যাকটিসের জায়গাটায় আমাদেরকে যুক্ত থাকতে হচ্ছে। তো উপজেলা চেয়ারম্যানের কাজগুলোও কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের করতে হচ্ছে। এটা প্র্যাকটিস। এটা হচ্ছে আ এবং মানুষও এভাবে ভাবছে। কারণ অনেক বছর ধরে যেহেতু এটা চলে এসছে। তো ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার তাত্ত্বিকভাবে যেভাবে রয়েছে, প্রায়োগিক জায়গাতে সব ক্ষেত্রে এমন নয়। তবে আমরা চাই এই ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার প্রত্যেকের যেই ক্ষমতাটা আমরা যখন ইনস্টিটিউশন গুলাকে আমরা যথাযথভাবে হচ্ছে ফাংশনাল করতে পারবো, তখন এই যে পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্সটা হচ্ছে যথাযথভাবে হচ্ছে প্রয়োগ হবে। চেক এন্ড ব্যালেন্স এর কথা যখন আপনি বললেন, তাহলে আপনি কি এইটা একটু বলবেন যে অনেকেই বলে থাকেন যে রাজনীতিবিদ এবং যারা ব্যুরোক্রেট আছেন, আমলা যারা আছেন, তাদের মধ্যে এক ধরনের মানে ক্ষমতার ভাগাভাগি বা ক্ষমতার প্রচার বা প্রকাশ নিয়ে এক ধরনের একটা দ্বন্দ্ব তৈরি হয়। আপনি এটা কিভাবে ফিল করেন? ধরেন যে ডিসি সাহেব, টিএনও সাহেব ঢাকায় আসলে সেক্রেটারি সাহেবদের তো এক ধরনের ভাবে তারা মানে এক ধরনের ক্ষমতায়িত। ক্ষমতায়িত এবং রাষ্ট্রটা পরিচালনা করার জন্য তারা যেহেতু নির্বাহী বিভাগটার সাথে। তো সেই ক্ষেত্রে কি এমপি সাহেবদের বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান তাদের একটা ক্ষমতার দ্বন্দ্ব হয়? বাংলাদেশে এখনকার পরিস্থিতিটা কেমন? এটা হচ্ছে যেমন আপনার দেখা যায় যে ডিসি, ইউনো, তারপর হচ্ছে এসি ল্যান্ড, তারা হচ্ছে আপনার সরকারের যে পলিসিটা, এই পলিসিটা বাস্তবায়ন করার দায়িত্বে। এই সরকারের পলিসি কিন্তু হচ্ছে সরাসরি একজন সংসদ সদস্য বা উপজেলা চেয়ারম্যান সরাসরি গিয়ে সেটা বাস্তবায়ন করবে না। সেটার জন্য সরকারের একটা হচ্ছে ফিক্সড বডি আছে। সেটা হচ্ছে আমাদের আপনি যার কথা বললেন ডিসি, সেক্রেটারি, ইউনো, এসপি, ওসি, তারা এই কাজটা করবে। তো দেখা যায় যখন এই সংসদ সদস্য সে ক্ষমতা প্রণয়ন করতে আইন প্রণয়ন করে এবং সেটা বাস্তবায়ন করতে যায়, তখনই কিন্তু স্বার্থের সংঘাতটা তৈরি হয়। তো এটা আমরা আমাদের জায়গা থেকে সেই দিন হচ্ছে আমরা এটার ভিজিবল ডিফারেন্সটা আমরা তৈরি করার চেষ্টা করছি। আমরা প্রয়োগের জায়গায় আমরা সরাসরি কোনো ধরনের হস্তক্ষেপ যেন না হয়, সেই জায়গাটা নিশ্চিত করার আমরা চেষ্টা করছি। তবে এটা অনেকদিন একটা প্র্যাকটিসের মধ্য দিয়ে, এটা যেহেতু একটা ইভ্যালুয়েশন প্রক্রিয়ার মধ্যে আছে এবং যেহেতু বিগত সরকার আপনি যদি দেখেন অনেক বেশি আমলা নির্ভর ছিল, অনেক বেশি। এখানে রাজনীতিবিদদের হচ্ছে আ প্রাধান্য অনেক ক্ষেত্রেই কমে গিয়েছিল। সেখানে দেখা গেছে নির্বাচন প্রক্রিয়াটা যেহেতু আমলা নির্ভর ছিল, এখানে দেখা গিয়েছে নির্বাচনের আগে যদি ওই সংশ্লিষ্ট স্থানীয় মাঠ প্রশাসনের ইউনোকে, ওসি, এসপি এবং হচ্ছে ডিসিকে সেখানে এক ধরনের নিয়ন্ত্রণের একটা ব্যাপার ছিল। তো রাজনীতিবিদদের যেহেতু আ গ্রহণযোগ্যতা কমে গিয়েছিল, ডিসিশন মেকিং এ তাদের অংশগ্রহণ কমে গিয়েছিল, তখন সেখানে স্বার্থের সংঘাত তৈরি হচ্ছিল। ওকে। কিন্তু এখন এই কাজগুলো কম্পার্টমেন্টালাইজড।
এখানে স্পষ্টতই রাজনীতিবিদের কাজ কি, মাঠ প্রশাসনের কাজ কি, যেহেতু কম্পার্টমেন্টালাইজ হচ্ছে এবং এটা সময়ের মধ্য দিয়ে এটা হয়ে যাবে। আমরা এই যদি রেগুলারাইজেশন অফ পিসফুল ইলেকশনটা যদি আমরা এনশিওর করতে পারি যে এটা আমলা নির্ভর হবে না, এটা জনগণ নির্ভর হবে, তাহলেই রাজনীতিবিদ এবং আমলাদের মধ্যে যে স্বার্থের সংঘাত তৈরি হয় সেটা থেকে আমরা বের হয়ে আসতে পারবো। একটা তো আছে যে আপনি যেহেতু বলছে আমরা সবসময় বলতেছি যে স্থানীয় সরকার যারা আছে তাদেরকে যদি আমরা শক্তিশালী না করি তাইলে রাজনীতিবিদদের বা যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের সাথে এইটা চেক এন্ড ব্যালেন্স রাখা আসলে মুশকিল। কিন্তু আমরা দেখলাম মানে সরকারি দল এবং বিরোধী দল আপনারা মিলে উপজেলা পরিষদে সংসদ সদস্যদের বসার জায়গার অধিকার আপনারা প্রতিষ্ঠা করছেন। এমনিতেই একদিক দিয়ে সংসদ সদস্যরা হচ্ছে ওভারওয়ার্কড, আরেক দিকে সংসদ সদস্যরা হচ্ছে অ্যা অনেক বেশি দায়িত্ব তারা পালন করেন। ধরেন সকল স্কুল কলেজের সভাপতি, তারপরে আরো মানে আ শত, শত প্রজেক্টের মধ্যে আপনারা থাকেন। মানে অ্যা শত, শত মাহফিলের মধ্যে, মেলের মধ্যে আপনারা থাকেন। এর মধ্যে আপনারা আবার আরেকটা বাড়তি দায়িত্ব নিলেন। কারণ ওইখানে যে আপনারা বসবেন, বসলেই দেখা যাবে যে ইওনো সাহেবের সঙ্গে উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে আপনাদের একটা মানে ব্যক্তিত্বের দ্বন্দ্ব তৈরি হইছে। এবং সেইটার ক্ষেত্রে অবশ্যই এমপিরা যেহেতু ডেফিনিটলি উপজেলা চেয়ারম্যানের থেকে তো তারা সব দিক দিয়েই বা ক্ষমতায়ের দিক দিয়ে তারা উপরে আছে। তো সেইটা আপনারা আসলে কেন করলেন? মানে স্থানীয় সরকার কি আপনি মনে করেন না যে উপজেলা পরিষদের জায়গায় গিয়ে যদি এটা বসে একটু কম শক্তি নাকি আপনি কি মনে করেন এটা? আপনারা জানেন যে স্থানীয় সরকারের যেই উপজেলা প্রশাসন, আপনার উপজেলা চেয়ারম্যান বা নির্বাচন এই জায়গাটা কিন্তু খালি এখন। নির্বাচন না হওয়ার ফলে দেখা যাচ্ছে যে আ এক্ষেত্রে আপনার ইউনো অনেক জায়গায় হচ্ছে অনেক উপজেলায় হচ্ছে সে প্রশাসকের দায়িত্ব পালন করছে এবং সে আবার ইউনোর দায়িত্ব পালন করতে হচ্ছে এবং আপনি যদি দেখেন যে সরকারি অনেক কর্মকর্তাকে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে হচ্ছে। তো আমার কাছে মনে হয় এই সিদ্ধান্তটির সাথে এনসিপি নীতিগতভাবে একমত নয় যে আপনার স্থায়ীভাবে প্রত্যেকটা এটা কোন আপনার স্থায়ীভাবেই যে আপনার প্রত্যেকটা ইভেন আমরা আলোচনা করেছি যে আমরা চাই দিন শেষে আসলে মাঠ প্রশাসনকেই আমাদেরকে স্থানীয় সরকারকে আমাদের হচ্ছে শক্তিশালী করতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করলে আমাদের ডিসেন্ট্রালাইজেশন পাওয়ার এনশিওর হবে। তো সেজন্য আমরা এই নির্বাচনের মধ্য দিয়ে এর পিছনে একটু বলবো যে একটু যদি আপনারা মানে একটু থাকে তাহলে আমরা পেশাকে একটু ভালো সংখ্যার যদি একটু নড়াচড়া কম হয়। তো আমরা হচ্ছে আমাদের জায়গা থেকে আমরা আশা করি নির্বাচন রেগুলার প্রসেস এর মধ্য দিয়ে চলে আসলে এটা পার্মানেন্ট যেন না হয় সেই জায়গাটি নিয়ে আমরা কথা বলব। যে এই পার্মানেন্ট হলে যেটা অবশ্যই এখানে ডুয়াল অথরিটি তৈরি হবে। আপনার হচ্ছে আপনার এটা ইয়েতে আপনারা স্থায়ীভাবে এটা চাচ্ছেন না, না। আমরা পরবর্তীতে আমরা এটা নিয়ে নিজেদের মধ্যেও কথা বলেছি। আচ্ছা। কারণ আমরা তো আমাদের ম্যানিফেস্টোতে আমরা বলেছিলাম যে আমরা চাই স্থানীয় সরকার এম্পাওয়ার্ড হোক। স্থানীয় সরকার যত বেশি এম্পাওয়ার্ড হবে তত বেশি হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর হবে। তো সেজন্য আমরা চাই এবং আইন প্রণয়ন এবং আইন বাস্তবায়নের হচ্ছে ক্ষমতা এটার মধ্যে যেন দৃশ্যমান পার্থক্য থাকে। তো সেজন্য আমরা চাই রেগুলারাইজেশন অফ ইলেকটোরাল প্রসেসটা যখন শুরু হয়ে যাবে তখন তখন এই ডুয়াল অথরিটি যেন ক্ল্যাশ না হয় কোন উপজেলাতে এবং নাগরিক সুবিধা যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য এটার একটা গ্রহণযোগ্য সমাধান যেন হয় সেটা নিয়ে এনসিপি অবশ্যই আমরা প্রস্তাব দিব। ওকে, ফেয়ার এনাফ। আমি একটু মানে এনসিপি মানে আপনার যে দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি তার রাজনীতিটা একটু আপনার রাজনীতি থেকে আলাদা কিনা এটা আমি একটু বুঝতে চাই। কারণ এনসিপি যেহেতু পার্টি হিসাবে নতুন, সেহেতু মানে এনসিপি বললে আমরা আসলে কি বুঝি সেইটাও আমাদের কাছে নতুন। মানে এনসিপি মানে কি হাসনাত আব্দুল্লাহ? এনসিপি মানে কি নাসিরুদ্দিন পাটোয়ারি? এনসিপি মানে কি নাহিদ ইসলাম? এনসিপি মানে কি আ কারণ অনেক সময় অনেকগুলি ভার্সন আলাদা, আলাদা করে আসে। এনসিপি মানে কি সার্জিস আলম? মানে এনসিপি মানেটা আসলে কি? এইটা আপনার কাছে কি মনে হয়? বা আপনার রাজনীতির সাথে আমি এটা খেয়াল করেছি যে আপনারা কিন্তু উম আ নিজেদের মতামত প্রকাশ করে এনসিপি এমন একটা প্ল্যাটফর্ম দেয়, নিজেদের মতামত নিজেদের মতো করে প্রকাশ করতে আপনারা দ্বিধা করেন না।
এইটা আপনাদের মধ্যে আমরা এটা দেখি। যেমন বিএনপির একজন নেতার কথা শুনলেই মোটামুটিভাবে অন্য নেতারা কি বলবেন একই প্রসঙ্গে এটা বোঝা যায়। কিন্তু এনসিপির ক্ষেত্রে ঘটনাটা এরকম না। এজন্য আমি বুঝতে চাই যে এনসিপির রাজনীতির সাথে হাসান আব্দুল্লাহর রাজনীতির কোনো পার্থক্য আছে কিনা একটু বড় করেই পড়লাম ওকে। প্রশ্নটা। এনসিপি আসলে রাজনৈতিক অ্যাক্টিভিটি এটা একটা ইভ্যালুয়েশন এর মধ্য দিয়ে গিয়ে তারপরে হচ্ছে একটা চিত্র আপনার মাথার মধ্যে ভেসে উঠবে। তবে এনসিপি যদি এক কথায় বলি সামেশন অফ দ্য অ্যাক্টিভিটি অফ নাহিদ, হাসনাত, সার্জিস, আসিফ, নাসিরুদ্দিন পাটোয়ারি অ্যান্ড এভরিওয়ান ইনভলভড ইন এনসিপি। যা শুধুমাত্র মানে আইসোলেট ভাবে শুধুমাত্র হাসনাত বা সার্জিস বা নাহিদ, নাসির, আসিফ ব্যাপারটা এমন না। সামেশন অফ এভরিওয়ানস অ্যাক্টিভিটি। তো এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, এটা সত্য যে আমাদের আ রাজনৈতিক দল ১.৫ বছর হয়েছে। হুম, ১.৫ বছর। ১.৫ বছর এটা আমরা দল গঠনের মধ্য দিয়ে গিয়েছি। এখানে আমাদের মধ্যে নিজস্ব বোঝাপড়া আ বিভিন্ন এক্টিভিটির মধ্য দিয়ে তৈরি হয় এবং সময়ের সাথে, সাথে বিভিন্ন উপলক্ষের সাথে, সাথে আপনি যদি গত ১ বছর আগে এনসিপির এক্টিভিটিকে আপনি দেখেন এবং ১ বছর পরের এনসিপির এক্টিভিটি দেখেন, আপনি দেখবেন অনেকটা এখন পলিসি ওরিয়েন্টেড, অনেকটা আমরা চাচ্ছি যে কনস্ট্রাকশন এর দিকে যেতে ওকে। এবং অনেকটা আমরা আ দেখা যাচ্ছে যে কিভাবে রাষ্ট্র আ বিনির্মাণের দিকে বেশি যাওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করছি। এটা সত্য যে আমরা আ হচ্ছে যেহেতু বিভিন্ন স্ট্রিমের মানুষ একটা উপলক্ষের মধ্য দিয়ে একসাথে এসেছে, তো স্বাভাবিকভাবেই তার নিজস্ব মতামত, নিজস্ব পছন্দ, নিজস্ব দর্শন, নিজস্ব এক্টিভিটি তখন স্পষ্ট হয়েছে। এখন আমরা একটা প্ল্যাটফর্মে, একটা উদ্দেশ্যে আ য এ এ এবং আ কিছু এক্টিভিটি নিয়ে যখন আমরা কিছু মানুষ একসাথে পথ চলবো, তখন আলাদা, আলাদা এক্টিভিটি গুলো না হয়ে তখন একটা ছবি আকারে তখন দেখা যাবে তৈরি হবে এবং এই এক্টিভিটির মধ্য দিয়েই মূলত হচ্ছে এনসিপি বলতে আপনার মাথায় একটা ছবি ভেসে উঠবে। আ এটা কি কোনো সময় কনফ্লিক্টিং হওয়ার একটা ঝামেলা আছে? মানে সম্ভাবনা আছে? মানে এমন কি হইতে পারে যে ধরেন একটা গিভেন সার্কামস্ট্যান্স এ একটা বিষয়ে আপনার অবস্থান এরকম যে আপনি মনে করেন যে উদাহরণ দিলে দেয়া যায় যে ধরেন মাজার। মাজারটা ভাঙা হবে কি রাখা হবে? মাজার করা কি একটা মানুষের অধিকার? নাকি আ কেউ যেমন বলতেছেন যে এটা ইসলাম ধর্ম থেকে দূরে সুতরাং এইটারে এরকমই হওয়া উচিত। এইসব ক্ষেত্রে আপনারা মানে ধরেন এটা তো মনে হইতেই পারে। হাসান আব্দুল্লাহ মনে হইতে পারে যে যার মাজার সে করুক। আমাদের স্পষ্ট অবস্থান মাজারের বিষয়ে বা আরো যদি আমরা একদম ডিটেইলে আমরা যাই, আ যেমন কিছুদিন আগে মাজারের বিষয়টা মাজার ভাঙা হয়েছে বিভিন্ন জায়গায় এবং এই বিষয়ে আমরা বিরোধিতা জানিয়েছি। আমার ব্যক্তিগত জায়গা থেকে আমার ব্যক্তিগত পছন্দকে আমি সামগ্রিকভাবে চাপিয়ে দেওয়ার পক্ষে আমি না বা আমরা না। যে পছন্দ করে সে মাঝারে যাবে, যে পছন্দ করবে সে মাঝারে যদি অপছন্দ করবে সে মাঝারে যাবে না। কিন্তু মাজারকে আক্রমণ করা, আরেকজনের পছন্দকে হচ্ছে আপনি আ রেগুলেট করা, সেন্সর করা এই অধিকার আপনার নাই। আপনার যদি পছন্দ না হয় আপনি মাজারে যাবেন না। হুম, আপনার পছন্দ হইলে আপনি মাজারে যাবেন। কেউ যদি মাজারকে পছন্দ করতে না চায় তাকে জোর করে চাপিয়ে দেওয়া যাবে না। আর কেউ যদি মাজারে যেতে চায় আবার তাকে না যেতে বাধ্য করা যাবে না। এটা হচ্ছে আমাদের পজিশন। তো সেই জায়গা থেকে যারা মাজারপন্থী আছে তারা মাজারে তাদের যে এক্টিভিটি সেটা যথাযথভাবে পরিচালনা করার সম্পূর্ণ এখতিয়ার তাদের আছে। আবার যারা মাজার পছন্দ করে না তাদেরকে চাপিয়ে দেওয়ার এখতিয়ারও কারো নেই। হুম, এটা হচ্ছে আমাদের স্পষ্ট অবস্থান এবং সেই জায়গায় আমরা কিন্তু একদম শুরু থেকেই আমরা কথা বলেছি। হুম, এবং শুরু থেকে আমরা বিবৃতি দিয়েছি। আমরা বিভিন্ন জায়গায় কথা বলেছি। ইভেন আমি আমার রাজনৈতিক আমার এলাকাতে আমি যেন মাজারের উপরে বা কোনো যারা হচ্ছে আ আপনার মতো করে ভাববে না, আপনার মতো করে পছন্দ করবে না, তাকে আপনি আক্রমণ করবেন। হুম। এই জায়গাটি যেন কখনো না হয় সেই জায়গাতে কিন্তু আমরা স্পষ্টভাবে আমাদের অবস্থানটা স্পষ্ট করেছি। এখন আপনি আমাকে বলতে পারেন যে এই যে আ এটা হয়তো আপনার একটা আ একত্রে একটা ছবি আসে নাই বা সবার স্বরটা হয়তো একত্রে আসে নাই। হ্যাঁ, সেটা হতে পারে। কিন্তু আপনার দিন যত যাবে আমাদের এক্টিভিটির মধ্য দিয়ে এই জায়গাগুলো আরো বেশি স্পষ্ট হবে। আচ্ছা, আমাদের একজন দর্শক রাজু আহমান রাজন সাধারণত আপনি জানেন যে আমি যেটা একটু ক্রিটিক্যাল থাকে বা একটু নিন্দামন্দ বেশি করা থেকে সেইটা আমি পিক করি আরকি। তো সেজন্য কিছু মনে করেন না আগে থেকে একটু বলে নিলাম আরকি। তো উনার প্রশ্নটা আমি আপনাকে শোনাইতে চাই। কারণ আ আমি জানি যে এইসব বিষয়গুলো আপনি ক্লিয়ার করার আ আপনার নিজে থেকেই আপনার ইয়ে থাকে। তো উনি বলতেছেন, "খালেদ মহিউদ্দিনের যদি সাহস থাকে হাসনাত আব্দুল্লাহকে প্রশ্ন করেন, বেকার ছাত্র থেকে
তিনি কিভাবে ১০ থেকে ১৫ কোটি টাকা খরচ করে এমপি হয়েছে, এই টাকায় হয়েছে, এই টাকা কোত্থেকে এসেছে? আমার জানা মতে উনার কোনো ইনকাম নেই, উনি একজন চাঁদাবাজ। আমার কাছে মনে হয় না আপনি তো দিলেই ভালো হবে। নাহলে আবার লোকে মনে করবে যে আচ্ছা, এটা হচ্ছে আ মানে প্রথমত হচ্ছে যে আমার ইনকাম হচ্ছে খুবই স্পষ্ট। আমার ইনকাম নিয়ে কখনোই লুকোচুরি ছিল না। হ্যাঁ, তবে এটা সত্য আমার ইনকাম নাই। কখন? নির্বাচনের পরে আমার সরকারি বেতন ছাড়া আমার কোনো ইনকাম নাই। মানে আপনি আর পড়া না, এখন আমি আমার যেই কোর্সের সাথে আমার এখন হচ্ছে এবার এডমিশন এ হয়তো আমি নতুন করে চুক্তি করতে পারি। হুম। কিন্তু নির্বাচন পরে মানে নির্বাচন হচ্ছে আপনার ২০২৬ সালের ফেব্রুয়ারির ১৭ তারিখ আমাদের শপথ হয়েছে। সবাই জানে আমি ৳১,৭৪,০০০ বেতন পাই এখন। মানে আমার ৳১,৭৪,০০০ বেতন মাসে আসে। এটা হচ্ছে অগাস্ট মাস। এই পর্যন্ত এর বাইরে আমার আসলে কোনো ইনকাম নাই। এটা সত্য। কিন্তু এই নির্বাচনের পূর্বে আমার ইনকাম যদি আপনি দেখতে চান হচ্ছে আ ই ই ই জনাব রাজু আহমেদ আমি আপনাকে বিনীতভাবে বিনয়ের সাথে বলব আমার ইনকাম খুবই স্পষ্ট স্বচ্ছ। আপনি নেটে সার্চ করলে আমার ইনকাম পাবেন। তবে সেটা ২০২৪ এর পরে না। আমার ইনকাম হচ্ছে আমি ২০১৭ সাল থেকে আমি হচ্ছে আ আমি আমার ব্যক্তিগত আয় আছে এবং এটা হচ্ছে আপনি খোঁজ নিতে পারেন, আপনি এটার অডিট করতে পারেন, এটা ট্যাক্স ফাইল আপনি পাবেন। এবং সেটা এমন না যে ২০২৪ সালের ওই আন্দোলনের পরে এগুলা হয়েছে। আমি হুপ প্রকাশনী নামে একটা প্রকাশনী আছে যেটা এখনো আছে। আমি সেখানে চাকরি করেছি, কাজ করেছি। প্যানাসিয়াতে আমি চাকরি করেছি। আমি ফোকাসে পড়িয়েছি, রেটিনাতে পড়িয়েছি। আমি হচ্ছে আমার নিজের প্রতিষ্ঠান স্কুল অফ এক্সিলেন্স আমার আছে এবং আমি সেই প্রতিষ্ঠানের যে আমি ওনার সেটা ২০২৩ সালের জুন মাসে সেটার হচ্ছে ডিড আছে আমার একদম দলিল বা ট্রেড লাইসেন্স সেটা ২০২৩ সালের জুন মাসে আমার ট্রেড লাইসেন্স আছে। তো তার মানে হচ্ছে ইনকাম মানে সবসময় ছিল। তো এবার যেটা আসে যে উনি আরেকটা প্রশ্ন উনার একটা জায়গা ছিল ১০-১৫ কোটি টাকা নির্বাচন করতে লাগে। এটা অসত্য। মানে হয়তো লাগে। ৫০ কোটি টাকা অনেকে খরচ করেছে বা আপনার ১০০ কোটি টাকা প্রধান যে মানে প্রধান যে আপনার প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা, উনি তো নির্বাচনেই ছিলেন। উনার নির্বাচন করতেই মানে উনার ঋণে আছে ১০০ কোটি টাকা। আমি সেটা বলছি না। না, অর্থাৎ উনি আবার নির্বাচনের জন্য অযোগ্যও হয়েছিলেন। অযোগ্য হইছে কিন্তু নির্বাচনে তো ছিল। আচ্ছা। আমার প্রশ্ন হচ্ছে যে উনি যেটা বলেছেন ১০ থেকে ১৫ কোটি টাকা যেই খরচের বিষয়টা, আমার নির্বাচন করতে আমার ব্যক্তিগত পকেট থেকে কোনো টাকা খরচ হয়নি। আমার ব্যক্তিগত পকেট থেকে। কিন্তু নির্বাচন করতে খরচ হয়েছে যেই খরচ মানুষ নিজে দিয়েছে এবং এটা খুবই কিন্তু স্পষ্ট। কিন্তু আমি আমি কিন্তু আমি আপনার ক্যাম্পেইনে তো আমি কারোর থেকে কেউ আপনার কোনো কিছু অফার করলে এটা আপনি মানা করে দিতেন। মানুষ দিছে কেন? না, আপনি তাইলে না। আপনি আমি দেখবেন ওপেন ক্যাম্পেইন এ না আমি আপনাকে তাইলে দেখাইতে পারবো। ওপেন ক্যাম্পেইন এ আমাকে হচ্ছে মানুষ টাকা দিয়েছে। কেউ দিছে ৫০,০০০ কিন্তু কেউ আপনি ১,০০,০০০ বেশিরভাগ সময় এগুলি ফেরত দিছেন আমি দেখছি। কিছু ক্ষেত্রে হয়তো ফেরত দিয়েছি। কিন্তু আপনি দেখবেন আমাদের হচ্ছে এবং হিসাবও আছে। বিদেশ থেকে কেউ ১,০০,০০০ এবং আমি অনলাইনে কোনো ফান্ড রেইজ করি নাই আমার নির্বাচনে। আমি অফলাইনে ফান্ড রেইজ অর্থাৎ আমি একটা প্রোগ্রাম করেছি। ওই প্রোগ্রামে এসে মানুষ অংশগ্রহণ করেছে। তো স্বাভাবিকভাবে আমাদের নির্বাচনে খরচের লিমিট ছিল ৳৪৩,০০,০০০ হুম, মানে একজন ৳৪৩,০০,০০০ খরচ করতে পারবে বা হুম। ৳৩৭,০০,০০০ মনে হয় খরচ করতে পারবে। ওই 40 মানে কনস্টিটিউয়েন্ট ভেদে একটু একটু তফাৎ এদিক থাকে। সেদিক হ্যাঁ। অর্থাৎ ৳১০ করে পার ভোটার, হ্যাঁ, হ্যাঁ, পার ভোটার ৳১০ করে। আমার ভোটার ছিল ৪,১৩,০০০ হ্যাঁ, ভোটার তার ছিল। মানে হ্যাঁ, তার মানে তো এটা প্র্যাকটিক্যালি আসলে পসিবল না। যে আমার হচ্ছে ৪,১৩,০০০ ৳১০ করে ৳৪০,০০,০০০ আমরা দেখিয়েছি ৳৪৩,০০,০০০ এবং পার্লামেন্টে এটা নিয়ে কথাও বলব। এটা কারণ সংসদ সদস্যরা মিথ্যা বলেই পার্লামেন্টে ঢুকে। একদম এটা না, মানে আচ্ছা, এটা নিয়ে আমার বলব। একটু বলেন তো এই টাকাটা লাগে কিসে? লোকজনের উপরে টাকা আচ্ছা, দেয়? এখানে না ইন্সট্রুমেন্টাল নির্বাচনে কিছু ইন্সট্রুমেন্টাল কস্ট আছে। এটা সত্য। ইন্সট্রুমেন্টাল কস্ট যেমন আবার পোস্টারিং এ কোনো ইন্সট্রুমেন্টাল কস্ট ছিল না। হুম। যেমন বেশিরভাগ ক্ষেত্রে ইন্সট্রুমেন্টাল কস্ট কোথায় লাগে? যেমন আপনি ক্যাম্পেইন করাতে আপনি ৫০০ লোক নিয়ে আপনি ক্যাম্পেইন করবেন। তারপর হচ্ছে মানুষকে খাওয়াবেন। আর কেউ যদি ভোট কিনতে চায় সেটা তো ডিফারেন্ট বিষয়। এবার আসেন আমার জায়গায়। এই জায়গাগুলো হচ্ছে নির্বাচনের খরচের খাত। এবার আমার জায়গায় আসেন আমি নির্বাচনে কোনো একটাও আমি বড় সমাবেশ করি নাই। আমি ছোট উঠান বৈঠক করেছি এবং উঠান বৈঠকের খরচ ওই এলাকার যে উঠান বৈঠক করেছে ওই এলাকায় খরচ হয়েছে। তারপর হচ্ছে আমি মানে কাউকে ওই যে ভোট কেনার তো প্রশ্নই আসে না। মানে ভোট কেনার যে টাকা দিয়ে ভোট কেনা এবং আমার নির্বাচনের বা আমার রাজনীতির যে জায়গাটা বললেন আমার রাজনীতির একটা গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কস্ট ইফেক্টিভ পলিটিক্স। ওকে।
আনটিল এন্ড আনলেস আপনি রাজনীতির খরচ যদি কমাইতে না পারেন, আপনি কোনোভাবেই দুর্নীতির বাইরে থাকতে পারবেন না। ফর এক্সাম্পল এইটা হইলো আমার রাজনীতি এইটা হইলো আপনি একদম মানে কি বলবো হেডলাইট করার মতো একটা কথা যে রাজনীতির খরচ যদি কমানো না যায় তাহলে দুর্নীতি কোনোভাবেই বন্ধ এখন করা যাবে না। রাজনীতির খরচটা কি পপুলার ডিমান্ড মানে লোকে কি এমপি হাসনাত আব্দুল্লাহ এই খরচটা করুক এটা চায় মানে দেখেন আমি যদি বলি একদম শুরু থেকে আমার একটা কথা ছিল, আপনি ফ্রিতে ভোট দিলে আপনি ফ্রিতে সার্ভিস পাবেন। ফ্রিতে ভোট দিবেন, ফ্রিতে সার্ভিস নেবেন, সিম্পল। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমার নির্বাচনে যদি 10 কোটি টাকা আমার ইনভেস্ট করতে হয় বা 15 কোটি টাকা ইনভেস্ট করতে হয়, মানে আমি ইনভেস্ট করলাম নির্বাচনে, কি খরচ করলাম? আমি হয়তো এলাকার হচ্ছে ওই কর্মীদেরকে টাকা দিলাম, আমি হচ্ছে ধরেন ভোট কিনলাম, আগের রাতে টাকা পাঠাইলাম, সিএনজি পাঠাইলাম, অটো পাঠাইলাম, খাওয়ার খরচ দিলাম। তাহলে কিন্তু নির্বাচনের পরে আমার প্রথম যে টার্গেটটা হবে সেটা হচ্ছে প্রত্যেকটা কাজের থেকে আমি হচ্ছে কমিশন খাবো। প্রত্যেকটা কাজ থেকে আমাকে কমিশন খাইতে হবে এবং হচ্ছে দেখা যাবে ওই মসজিদের টাকা আসবে 10 লাখ টাকা, আমি এখান থেকে টাকা খাবো, আমার পিআইইউ থেকে টাকা খাবো, ইঞ্জিনিয়ার থেকে টাকা খাবো, পোস্টিং প্রমোশনের টাকা খাবো, নিয়োগ থেকে টাকা খাবো। যেমন আমাদের এমপিদের কিন্তু কিছু নিয়োগেরও আমাদের কিছু আমরা উপদেষ্টা থাকি নিয়োগ বোর্ডের, ওগুলা থেকে আমি টাকা খাবো। এখন দেখা যাবে এটা একটা ভিশিয়াস সাইকেল, মানে এই সাইকেল থেকে আপনি এসকেপ করতে পারবেন না। এই সাইকেলটাকে ব্রেক করাই ছিল আমার প্রথম টার্গেট। সেজন্য আমি একদম ফ্রম ডে ওয়ান আমি যখন সিদ্ধান্ত নিয়েছি আমি নির্বাচন করব, আমার ছিল আমি যদি 500 ভোটও পাই আমি টাকা খরচ করব না, একদম ফ্রম ডে ওয়ান, যে আমার টাকা ছাড়া। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনার টাকা খরচ হয় নাই, কিন্তু টাকা মানুষ খরচ করবে, আমার জন্য মানুষ খরচ করছে, এখন তাকে আমি ফ্রিতে সার্ভিস দিই। এখন আপনাকে একজন এটার ক্ষেত্রে আপনি একটা আচ্ছা আবার সাউন্ডটা কি ঠিক হয় নাই এটা বাড়ান যাচ্ছে তো বাড়াই দে কার্ডের মাধ্যমে। আমি তো জিনিসটা হচ্ছে যে মানে দুইজনের সাউন্ড পাওয়া যাবে না একটা ইয়ার মধ্যে মানে টেকনোলজির এই অবস্থা যাই হোক আমি 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 যেটা বলি আমি এই জায়গাটা যদি কি স্পষ্ট করি, আমি আমি একটু প্রশ্নটা করি তাহলে এটা একটু বোঝা যাওয়ার একটু জায়গা যে এটা কি একদম পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে একটু কম। আর আমি আমার প্রশ্নটা হচ্ছে হাসান আমি যেটা জানতে চাই যে ধরে আপনার ক্যাম্পেইনে আমি ধইরা নেই যে অঙ্কের সুবিধার্থে 10 লাখ টাকা খরচ হয়েছে তো সেই 10 লাখ টাকা খরচের মধ্যে আপনার একদল বন্ধু সেই 10 লাখ টাকা দিছে আর আপনার যারা ভোটার তারা এই 10 লাখ টাকা নিছে এখন আপনি যখন সার্ভিসটা দেন তখন যারা আপনার দিছে তাদেরকে আপনি বেশি সার্ভিস দেন কিনা মানে তারা আপনার বেশি ক্লোজ কিনা বিকজ তারা তো তাদের মানে তাদের এটা করছে এটার মধ্যে আচ্ছা ইন্টারেস্টিংলি আমি আগে বলি কি ধরনের সার্ভিস দিতে হয়। হ্যাঁ। মানে ধরেন আপনি যদি টাকা আনেন, ফর এক্সাম্পল আপনি হচ্ছেন ধামতে ইউনিয়নের, হ্যাঁ, আপনি আমাকে নির্বাচনে ফান্ডিং করলেন, 20 লাখ টাকা 30 লাখ টাকা আপনি দিলেন, তাহলে কয়েকটা সার্ভিস আপনি আমাকে দিতে হবে, আমি আপনার কাছে লায়াবল হয়ে যাব। কি দিতে হবে? যেমন আপনার এলাকায় গরু বাজার হবে, হুম, তখন দেখা যাবে এই গরু বাজার আপনাকে দিতে হবে আমার। তখন আপনি আমাকে ধরেন ওই আপনার এলাকায় ধরেন কোন একটা নিয়োগ হবে, কাজী নিয়োগ হবে, তখন দেখা যাবে সেইখানে আপনি হচ্ছে ইন্টারফেয়ার করার চেষ্টা করবেন। আপনার এলাকায় একটা জলমহল হচ্ছে আপনার এলাকায় হচ্ছে টেন্ডার হবে, তখন দেখা যাবে আমি সেখানে লায়াবল হব। এখন প্রশ্ন হচ্ছে আমি কি এই ধরনের কোনো ব্যক্তি থেকে টাকা এনেছি কিনা, তাদেরকে এই সুযোগটা দিয়েছি কিনা? উত্তর হচ্ছে না। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট ব্যক্তি আমাকে 50 লাখ টাকা দিবে, 20 লাখ টাকা দিবে, 10 লাখ টাকা দিবে এবং সেটা হচ্ছে কি যে এবং সেটা হচ্ছে একদম আপনার আর আমার নিজস্ব বোঝাপড়া থাকবে, বিষয়টা এমন না। আমাকে যদি মানুষ টাকা দিতে চেয়েছে সেটা প্রকাশ্যে দিবালোকে সবার সামনে যে আমি টাকা দিতে চাচ্ছি অন কন্ডিশন যে আমি আপনার কাছে অ্যাকাউন্টেবল না এবং এর বিনিময়ে আমি আপনাকে কিছু দিতে পারবো না, এবং এটা দেবিদ্বারে সবাই জানে। মনের মধ্যে একটা ইয়া থাকে না, যে এখন yes, এটা থাকবে কখন? এটা থাকবে কখন? যখন আপনি তার সাথে কোনো ধরনের সিক্রেট কোনো আন্ডারস্ট্যান্ডিং এ যাবেন। সিক্রেট যেমন যেহেতু এটা প্রকাশ্যে, এবং এটা যে আমি আপনাকে টাকা দিবেন, এটা হচ্ছে যদি দিয়েছেন নির্বাচনে, এবং আমাদের একটা কমিটি ছিল, আমাদের কমিটি ছিল এবং এই টাকা আমরা সরাসরি কোনোভাবে ইয়া করি নাই। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমার নির্বাচনে যেটা করেছি, ইনস্টেড অফ রিসিভিং লিকুইড মানি, আমরা বলেছি ওকে ফাইন, আপনি আপনার এলাকার দায়িত্ব নেন, আপনি আপনার এলাকার হয়তো ধরেন এই প্রোগ্রামটা করেছেন, ওখানে খাওয়ার দায়িত্ব দেন, অথবা এটার হচ্ছে ব্যানারটা করে দেন, অথবা চেয়ারগুলো দিয়ে দেন, সিম্পল। এখানে আমার ব্যক্তিগতভাবে বা আমার পার্টি ব্যক্তিগতভাবে ফ্রম ডে ওয়ান আমরা চেষ্টা করেছি রাজনীতিটাকে হচ্ছে আপনার টাকার বাইরে নিয়ে আসা। আদারওয়াইজ আমি যদি ধরেন টাকা নিতাম তাহলে এখন কি হইতো, সামনে নির্বাচন আছে, আপনাকে আমার মনোনয়ন দিতে হইতো, গরু বাজার দিতে হইতো, আপনাকে আমার হচ্ছে জলমহল দিতে হইতো, আপনার বাড়ির রাস্তা পাকা করে দিতে হইতো, কাজী নিয়োগে আপনাকে প্রাধান্য দিতে
হইতো। এখন দেবিদ্বারের সবাই জানে যে আমি কারো কাছে অ্যাকাউন্টেবল না, একজনের কাছেও না, কারণ আমি যেহেতু কারো কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করি নাই, সুতরাং আবার টাকা নিয়ে যদি টাকা কেউ খরচ করে থাকে আমি তাকে এমন কোনো মানে শর্ত দেই নাই, কমিটমেন্ট দেই নাই যে আপনি আমাকে টাকা খরচ করেন আমি আপনাকে ফেরত আমি দেব। মোটামুটি ভাবে যতদিন থেকে সাংবাদিকতা করি মানে এই ২৮ বছর ধরে, তখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে কর্মী আর কর্মচারীর মধ্যে তফাৎ নাই। কেউ কোনো রাজনীতিবিদ বলতেছেন যে এরা আমার কর্মী হইলো, এরা আচরণ করতেছেন হচ্ছে কর্মচারীর মতো, যে একটা টাকা চাচ্ছেন, একটা বেতন চাচ্ছেন। এটা খুবই ফ্রাস্ট্রেটিং লাগে। কারণ আমি যখন কোনো একটা আমার পলিটি থেকে কেউ একটা টাকা নেয়, আপনার কথাটাতে আমি আরো বেশি এটা প্রমাণ পেলাম। মানে আপনি তো টাকাটা নিজের পকেট থেকে দিবেন না। নো, আপনি পলিটির টাকাটাই কিন্তু আবার ট্রু, নিবেন। ট্রু। আপনি টাকাটা নিবেন এবং যেকোনো নেয়া দেয়ার ক্ষেত্রেই আপনি যদি ৳৫ উনাদেরকে দেন, আপনি আসলে ৳১৫ উনাদের থেকে নিয়ে নিবেন। তো সেইটা উনাদের জন্য কিন্তু আসলে সস্তা পড়ে যদি উনারা এবং টাকাটা এটা এক ধরনের প্রায়োরিটি ইনভেস্টমেন্ট। আপনাকে ইনভেস্ট করছে, রাইট। আপনি হচ্ছে কেউ অনার চায়, কেউ পদ চায়, কেউ টাকা চায়। আপনি কোন ফর্মে ৩ টা ফর্মে হচ্ছে আপনি ফেরত দিবেন। কেউ তো হয়তো আপনি তাকে সম্মান দিয়ে কোনো একটা পদ দিবেন, অথবা তাকে কোন ফর্মে তাকে হচ্ছে অ্যাকোমোডেট করবেন, অথবা তাকে কোনো একটা ব্যবসা পথে দিবেন। আপনি আমার দেববিদ্যারও খোঁজ নিতে পারেন। এটা যেহেতু পাবলিক প্রোগ্রাম সবাই জানে এবং এখন অ্যাক্সেস টু ইনফরমেশন সবার কাছে আছে, প্রশাসনিক ট্রান্সপারেন্সি আছে। আপনি দেখবেন আমি কোনো বিষয়ে মানে সবকিছু এটা পলিসি যেটা হওয়ার কথা ওভাবেই হবে। যে কেউ আমরা টেন্ডার ম্যানিপুলেশন করতে যাওয়া, কাউকে নির্দিষ্টভাবে কাজ দিয়ে দেওয়া, এই বিষয়গুলার আমি এগুলার আমার কোনো কিছু লায়াবিলিটি নাই। ইভেন আমার কর্মীদের কাছেও আমি কোনো কমিটেড না যে আপনি যেহেতু আমার জন্য নির্বাচনে, যেমন আমি হচ্ছে নির্বাচনের ইমিডিয়েট পরপরই আমি একটা প্রবলেম ফেস করি। সেটা হচ্ছে যে আপনার আ কিছু ২ জন লোক আসে যে তার মেয়ে হচ্ছে এসএসসি তে ফেইল করেছে। তো তার ফর্ম ফিল আপটা যেন আমি টেস্টে ফেল করেছে। তার ফর্ম ফিল আপটা করার জন্য যেন আমি হচ্ছে হেডমাস্টারকে বলে দেই। তো আমি বললাম, "এটা কেন বলব? কারণ স্কুলের তো নিয়ম আছে। ফেল করলে তাকে অ্যালাউ করবে না।" তখন উনি বলল, "আমি তো আপনার জন্য নির্বাচনে কাজ করছি।" তা আমার প্রশ্ন হচ্ছে যে, আমি তো আপনাকে এই কমিটমেন্ট দেই নাই যে আপনি আমার জন্য নির্বাচনে কাজ করলে আপনার মেয়ের ফর্ম ফিল আপ আমি ফেল করলেও করাই দিব। হ্যাঁ। বরং এটা হইতে পারত যে কিছু টাকা যদি আপনি টাকার দিতে পারছেন না, ৳১০,০০০ হয়তো ফর্ম ফিল আপ। এক্ষেত্রেও তো আমরা রিকোয়েস্ট করতে পারতাম। এটা আমাদের একজন জনপ্রতিনিধি হিসাবে এটা আমাদের একটা মানে এই যে পজিটিভ ভাবে অ্যাপ্রোচ করার, এটা অন্তত আপনি এক্সপেক্ট করতে পারেন আমার কাছ থেকে। তো সবাই এই এক্সপেকটেশনটা করে। তবে আমি এই জায়গাটা আস্তে, আস্তে এটার লাগাম টানার চেষ্টা করছি। কারণ জনপ্রতিনিধি থেকে আপনি যত বেশি এক্সপেকটেশন রাখবেন, আনফেয়ার এক্সপেকটেশন, হুম। যেমন কিছুদিন আগে আমার এলাকায় একটা কাজী নিয়োগ হয়েছে। কাজী নিয়োগে সবার একটা প্রত্যাশা ছিল যে কাজী হয়তো আপনার দেখা যাবে বিভিন্ন দল থেকে তদবির আসা শুরু হয়েছে। কিন্তু আমরা আমাদের জায়গায় রিজিড ছিলাম যে, যে পরীক্ষায় ভালো করবে, ভাইবাতে ভালো করবে, আমরা তাকেই হচ্ছে নিয়োগ দিব। তো ভাইবাতে যে ভালো করেছে ১০ জন। এমনিতে কাজী নিয়োগের অথরিটি কে? কাজী নিয়োগের একটা বোর্ড থাকে, ৫ জনের বোর্ড। এখানে যিনি সংসদ সদস্য থাকে তিনি থাকেন উপদেষ্টা। তারপরে ইউনু থাকেন, সাব রেজিস্ট্রার থাকেন। শেষ পর্যন্ত কি এমপির কথাতেই আসলে মানে ফাইনাল এখানে যেহেতু আপনি যেটা বললেন, এমপি কি আসলে ফাইনাল? এটা দিতে পারেন। হ্যাঁ, হায়ারার্কি যেহেতু দেখেন আপনি স্বাভাবিকভাবে আপনার ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি আমি 13, আচ্ছা। একজন ধরেন এখানে একজন ইউনু যিনি আছেন, হ্যাঁ? উনি স্বাভাবিকভাবে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স এর নাই। তো এখানে ভাইবা বোর্ডে কে আছেন? একজন ইউনু থাকেন। আমি এমনি জানতেছি প্র্যাকটিসটা হচ্ছে গিয়ে ধরেন ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি একজন অ্যাসিস্ট্যান্ট প্র্যাক জজও নাই। নাই, হ্যাঁ, কিন্তু অ্যাসিস্ট্যান্ট জজের যে ক্ষমতা আছে সেইটা আবার এমপি সাহেবেরও নাই। নাই, ট্রু। কারণ উনি বিচার করে। আবার জুরিসডিকশন যদি আপনি চিন্তা করেন, একজন থানার ওসির যে জুরিসডিকশন সেটা একজন আইজির নাই। ট্রু। মানে এইভাবেই কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে কি অনেক বছর ধরে হ্যাঁ। প্র্যাকটিস হয়ে আসছে। কারণ এটা যেহেতু আমাদের রেজুলেশন এ যাবে। না, আমি আমি জাস্ট ক্লিয়ার করি। তো দেখা গিয়েছে যে আপনার স্বাভাবিকভাবেই এমপি যেটা চায়, স্বাভাবিকভাবেই এটা হয়ে থাকে। কিন্তু আমরা এটা চাই না। কারণ এটা প্র্যাকটিস। থিওরি হওয়ার কথা ছিল কি? বা আদর্শিক জায়গাটা কি হওয়া হচ্ছে? একদম আইডিয়াল সিচুয়েশন এ যে ক্যাপাবল তাকে ৫ জন মিলে হচ্ছে রেফার করবে। কারণ এটা ৫ জনেরই সিগনেচার লাগবে। সাব রেজিস্ট্রার সিগনেচার করবে, সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সিগনেচার করবে, এমপি সিগনেচার করবে এবং ইউনো সিগনেচার করবে। আমরা ওই ভাইবা বোর্ডে যে সবচেয়ে ভালো করেছে তার কোনো রেফারেন্স ছিল না। আমরা তাকে রেফার করেছি। তো সেই জায়গা থেকে, কারণ আমি কারো কাছে অ্যাকাউন্টেবল না। ইভেন আগামী বছর যদি মানুষ আমাকে ভোট নাও দেয়, হ্যাঁ। যে অনেকে হয়তো ভাবছিল হয়তো যে হয়তো কিছু ইলিসিট সুবিধা সে আমার কাছ থেকে পাবে। সে হয়তো ভাবছে যে হাসান ভাইয়ের ভোট দিয়ে হয়তো ভুল করছি। আমাকে তো কোনোভাবে অ্যাকোমোডেট করছে না। আগামী বছর ভোট না দিলে জনপ্রতিনিধিত্ব করব না। এর মানে এই না যে আমার একদম লায়াবিলিটি আছে যে আমাকে নির্বাচিত হইতেই হবে আবার টাকা খরচ করে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। ইন্টারেস্টিং। মানে আ আমি একটা জিনিস চিন্তা করতেছিলাম যে
ধরেন আপনার কাছে যদি আপনি একজন এমপি হিসাবে আপনার কাছে যদি ইয়াগুলি এইভাবে থাকে, তাহলে কিন্তু আপনাকে বিতর্কিত করাও আসলে খুব সহজ। সহজ ডেফিনিটলি। কারণ বাংলাদেশের মতো জায়গায় আপনি যাকেই নিয়োগ দেন, আপনি যতই ভাইবা নিয়ে নিয়োগ দেন, এট দ্য এন্ড অফ দ্য ডে যদি এটা আপনার কারণেই তো আপনার এই জাল থেকে বাইরে আসা উচিত। হ্যাঁ, এটা বিষয়টা হচ্ছে কি সবাই ধরেন আপনার কাছে ২ জন বিবদমান পক্ষ আসলো। তো ২ জনের পক্ষেই তো আপনি রায় দিতে পারবেন না। হ্যাঁ। আপনি ২ জন বিবদমান পক্ষে আসলে আপনি যে কেউ একজনের পক্ষে দিবেন, একজনের বিপক্ষে যাবে। যার বিপক্ষে রায়টা যায় সে মনে করে যে এক্ষেত্রে হয়তো সংশ্লিষ্ট ব্যক্তি হচ্ছে কম্প্রোমাইজড, মোরালি কম্প্রোমাইজড। তো এটা বাংলাদেশের একটা নেচার। তো এই জায়গা থেকে আমাদের দিন বের হয়ে আসতে হবে আরকি। ওকে, আমি তাইলে আবার একটু এনসিপি রাজনীতিতে একটু ফিরে আসি। এনসিপি নিজেকে হচ্ছে আ সেন্ট্রিস্ট অর্থাৎ মধ্যপন্থী রাজনৈতিক দল মনে করে। কিন্তু আমরা দেখতে পাই যে বাংলাদেশের রাজনীতি যেরকম আ মানে বাংলাদেশের রাজনীতি যেরকম আপনার যেটা পছন্দ না, সেইটার পক্ষে বা বিপক্ষে মানে আপনি খুব সাংঘাতিকভাবে রিয়েক্ট করেন। যেমন আমি উদাহরণ দেই। লেটেস্ট উদাহরণটা হচ্ছে আ এনসিপির প্রধান নাহিদ ইসলাম কয়েকদিন আগে ২-৩ দিন হবে মনে হয়। আ আ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ করে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। সাধারণই স্ট্যাটাস মানে ওটার মধ্যে অনেক বেশি কথা ছিল তাও না। ওইটাতেও আমরা দেখছি যে মানুষজন খুবই মানে নেগেটিভ রিঅ্যাকশন যে মানে এইটার কারণ কি বলে আপনি মনে করেন? মানে মানে বাংলাদেশের মানুষ এরকম প্রান্তীয় বান্দারা এত প্রভাবিত। এখানে ধরেন স্বাভাবিকভাবে সামগ্রিক মানুষের মনোভাব নিয়ে রাজনীতি চলবে না। রাজনীতি মানুষের মতবাদকে হচ্ছে একদিকে নিয়ে যাবে। আপনি যদি সবসময় আ মানে মেজরিটি মাইনরিটি দিয়ে সবকিছু অনেক সময় এটা মেজর একটা অংশ হচ্ছে ভুল পজিশন নিতে পারে। আবার অনেক সময় মাইনর একটা অংশ হচ্ছে সঠিক পজিশন নিতে পারে। তো সেক্ষেত্রে মানুষ হচ্ছে একটা নির্দিষ্ট অবস্থানে রিঅ্যাক্টিভ হওয়া মানেই যে এটাই আবার সামগ্রিক সমাজের চিত্র বিষয়টা এমন না। তো হচ্ছে আপনি মেক্সিমাম মানুষ নাহিদ ইসলামের হচ্ছে একটা পলিটিক্যাল পজিশনকে রিঅ্যাক্ট করেছে, প্রতিক্রিয়া জানিয়েছে। এর মানেই যে নাহিদ ইসলামের অবস্থানটা ভুল কি বিষয়টা কিন্তু এমন না। মাঝে এমন হতে পারে যে মানে পলিটিক্যাল রাইট পজিশনটা খুব কম মানুষই মাঝে নেয়। আবার বেশিরভাগ মানুষও হইতে পারে যে পলিটিক্যালি রং পজিশন নিয়েছে বা নিচ্ছে। মনে হয় টেকনিক্যাল একটা ইস্যু হচ্ছে না? আমার মনে হয় যে মাইকটা কাজ করতেছে না। কাজ করতেছে? এত দর্শকের অসুবিধা কেন হচ্ছে? মানে এইটা প্রতিদিন এই জিনিসটা কেন হবে? আর এইখানে এত মানে আমি লাইভে আছি তারপর আমি কইতে বাধ্য হচ্ছি যে এখানে এত নড়াচড়া করার দরকারটা কি? সরি। আচ্ছা আমি আ মানে আ শোনা কি যাচ্ছে? আপনার সাউন্ডটা একটু কম আসতেছে, বাইরেটা ঠিক আসছে। সাউন্ড কম আসতেছে না শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে কিন্তু একটু কম করে। আচ্ছা আমি যেটা বলতে চাইছিলাম যে এইটা আপনারা আ রাজনীতির ক্ষেত্রে ঠিক করবেন। কিন্তু কয়েকটা ইস্যুর ক্ষেত্রে যেমন আপনি এখানে যখন আসবে তখন একটা বিষয় উম অনেকেই আপনার কাছে জানতে চেয়েছেন যে নারীর অধিকার, নারীর মর্যাদা, নারীর শিক্ষা এমনকি যারা মানে ব্যা আ নারীর জ জীবিকা ওটার ক্ষেত্রেও আপনারা বা আপনার দল কি ভাবছেন আসলে? মানে এটা কি কোনো একটা স্পেশাল কোনো কিছু যেমন অনেকে এরকম বলেন যে নারীদের আর পুরুষদের আলাদা শিক্ষা কার্যক্রম অংশগ্রহণ করা উচিত। আ বর্তমান ব্যবস্থাপনায় নারীদের উম ঘরে থাকলে আরেকটু আমি ভেবেছিলাম যে আপনি প্রশ্নতে এটা করবেন যে নারীদেরকে আপনারা শিক্ষার হচ্ছে সুযোগ দিবেন কিনা? কর্মসংস্থানের অনুমতি দিবেন কিনা? আমি ভেবেছিলাম এটা। এই কোয়েশ্চেনটা সিরিয়াসলি প্রবলেমেটিক। কোয়েশ্চেনটা সিরিয়াসলি প্রবলেমেটিক। ১ম প্রশ্ন হচ্ছে আপনি কে তাদেরকে দেওয়ার? কারণ এখানে তো হচ্ছে মানে আপনি যখন এভাবে একটা অথরিটেটিভ জায়গায় আপনাকে নিয়ে যান যে আপনি পুরুষ হিসেবে আপনি হচ্ছেন মানে আপনি খুবই সাংঘাতিকভাবে খুবই সমাপতি কথা বলতেছেন যে আপনি কে? না এখানে হচ্ছে না, সিচুয়েশনটা না দিস ইজ হাউ পুরুষরা না আছে। দিস ইজ আপনি জানেন যে আপনি যে জোটে আছেন সেই জোটের আ নেতৃবৃন্দের মধ্যে থেকেও এরকম ধরনের কথা না সেই জোটের নেতৃবৃন্দে আর হচ্ছে এটা তো আমাদের রাজনৈতিক কোনো জোট না।
সিম্পল। মানে এখানে আদর্শিক কোনো জোট না। সরি আদর্শিক কোনো জোট না, সরি। নির্বাচন। এখানে বিষয়টা হচ্ছে যে এটা নির্বাচনী জোট। আমরা প্রথম প্রশ্ন হচ্ছে যে নারীর শিক্ষা, নারীর কর্মসংস্থান, নারীর হচ্ছে তার হচ্ছে সামগ্রিক যে অধিকার, এই বিষয়ে যে আমরা পুরুষকে প্রশ্ন করি আপনারা দিবেন কিনা? এই প্রশ্নটা হাইলি প্রবলেমেটিক। প্রথমত হচ্ছে একটা নারী স্বনির্ভর একটা বিষয়, নারী একটা স্বকীয় বিষয় এবং তার মতামত গ্রহণের সিদ্ধান্ত, কর্মসংস্থানের সিদ্ধান্ত, শিক্ষার সিদ্ধান্ত সে তার নিজের মতো করে নিবে। এবং এখানে হচ্ছে আমরা এনসিপি নারী পুরুষ এভাবে দেখি না, নাগরিক আকারে দেখি। আমি যে সুযোগ সুবিধা পাবো, একটা নারীও সেই ধরনের সুযোগ সুবিধা পাবে এবং অবশ্যই ইভেন আমরা আমাদের জায়গা থেকে আমরা মনে করি এখানে সমানভাবে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই অধিকারগুলো নাগরিক আকারে সবাইকে সমানভাবে এনশিওর করতে হবে এবং এটা এনসিপি এক্ষেত্রে দৃঢ়ভাবে কমিটেড। অর্থাৎ ১ম প্রশ্নই তো আমরা এখানে আপনি পুরুষ আকারে যে আপনি নিজেকে ১ম এই একটা মানে এই যে সুপিরিয়র এর জায়গায় নিয়ে যান, না, এক্ষেত্রে আমরা না, এইটা of course এইটার not. সাথে আমরা সাবস্ক্রাইব করি না। Of course not. আব্দুল্লাহ, আপনি খেয়াল করেছেন যে নারীরা কোন ধরনের পোশাক পরবে এইটা নিয়ে এক ধরনের রাজনৈতিক বিভাজন সৃষ্টি হয়। তো এবং সেই ক্ষেত্রে এনসিপি কোন দিকে আছে? যেমন ধরেন, আমি মনে করি যে এনসিপি আছে হচ্ছে এইদিকে, যার যেই পোশাক, যার যেটা মনে হয় সে সেটা অবশ্যই আপনার হ্যাঁ, নারী যেই পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করবে, সে সেটা সে সেই পোশাকে এখন ওই নারীদের আমরা অনেকে বলি যে শালীনতার পোশাক, তারপর হচ্ছে সভ্য পোশাক। এখন এই যে শালীনতা এবং সভ্যতার এই আইডিয়াটা হচ্ছে স্বাভাবিকভাবে নিয়ন্ত্রণ করে দেয় ক্ষমতা। আপনার যদি ধরেন আমি একটু কনজারভেটিভ মাইন্ডের হই, আমার ক্ষমতা আমি যদি ক্ষমতা একই সাথে ক্ষমতাবান হই, তখন আমার শালীনতার সংজ্ঞাও চেঞ্জ হয়ে যাবে। সভ্যতার সংজ্ঞাও চেঞ্জ হয়ে যাবে। তো সেজন্য আমরা মনে করি এই শালীনতা, সভ্যতা, ভব্যতা এগুলির সাথে যেহেতু ক্ষমতা সরাসরি হচ্ছে সম্পর্কিত। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি নারী সে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তার কাছে শালীনতার সংজ্ঞা যেটা, তার কাছে সভ্যতার সংজ্ঞা যেটা, ভব্যতার সংজ্ঞা যেটা, সে এটা তার নিজের মতো করে ইন্টারপ্রেট করে সে সেভাবে বিচরণ করবে। এখন প্রশ্ন হচ্ছে এটা কে গ্রহণ করেছে বা কে করে নাই, এই অনুযায়ী যদি সে সিদ্ধান্ত নেয় সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আ ফেয়ার এনাফ। আরেকটা বিষয় নিয়ে কথা হয় যে এনসিপির, আচ্ছা, এনসিপিটা আমি একটু বাদ রাখি। সেটা হলো যে জনাব হাসনাত আব্দুল্লাহ কি রাজনীতি দিয়ে মানুষের ব্যক্তি জীবনের সমস্যা সমাধান করতে পারেন কিনা? অর্থাৎ একজন কৃষকের, একজন শ্রমজীবী মানুষের সমস্যার সমাধান রাজনীতি দিয়ে করা সম্ভব কিনা? মানে আ আপনি প্রবলেম সলভ করেন আমি দেখেছি। কারণ আমি আপনার ভিডিও বা আপনার পিয়ার টিপ যেগুলো আপ করে সেগুলো আমি দেখেছি যে আপনি কোন একটা জায়গায় যাচ্ছেন, ৪ জন মানুষ ৪ টা সমস্যা নিয়ে আসছেন। আপনার যেখানে যদি কোন জায়গায় ফোন করার হয়, কোন জায়গায় যদি এগুলো আপনি করেন। কিন্তু এটা তো একটা আপাত সমাধান। আমি বলতে চাচ্ছি হচ্ছে যে যাদেরকে আপনি চোখে দেখতে পাচ্ছেন না। আপনার তো একটা বিরাট কনস্টিটিউয়েন্সি যেটার মধ্যে হচ্ছে ৪০ লাখ আপনার ভোটার, ৪০ লাখ না ৪ লাখ। ৪ লাখ ৪ লাখ ভোটার মানে ৪ ৮ লাখ মানুষ কিন্তু মোটের হুম। উপর। কারণ বাচ্চাদের ভোট থাকে না। শিশুসহ ৮ লাখ। এই যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন না, তাদের সমস্যারও আপনি মানে তাদের প্রতিদিনের জীবনের সমস্যার সমাধানে রাজনীতিবিদ হাসনাত আব্দুল্লাহ একটা ভূমিকা রাখতে পারতেছেন কিনা? একটা আমার প্রশ্ন হচ্ছে এটা রাজনীতি দিয়ে সমাধান করা যায় কিনা? উত্তর হচ্ছে রাজনীতি ছাড়া এই নাগরিক সমস্যার সমাধান করার কোনো দ্বিতীয় কোনো উপায় নেই। এটার হচ্ছে আপনি একটা অথরিটেটিভ বা এটার হচ্ছে একটা মিলিটারি কোনো সিস্টেমে এটার সমস্যার সমাধান করা বা অ্যাড হক ভিত্তিতে সমস্যার সমাধান করা সম্ভব না। আপনি এই যে উদাহরণগুলো বলেছেন যেমন কৃষির একটা কথা বললেন। ধরেন কৃষিতে এখন হচ্ছে আপনি যদি সারের দাম ৳১৩৫০ টেকনিক্যালি কি মানে ইস না, দেয়ার এনি না, ইস্যু ইউ আর ফেসিং? না, আপনি 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 ঠিক আছেন। ওকে, যেমন আমার ইয়াটা একটু আস্তে শোনান ওকে, প্লিজ। যেমন ধরেন এখন কৃষকের সার ৳১৩৫০ এটা হচ্ছে কিনতে গেলে লাগে ৳১৮০০। এই মাঝখানে একটা মধ্যস্বত্বভোগী একটা তৈরি হয়েছে, সিন্ডিকেট তৈরি হয়েছে। সেটাকে সমাধান করার জন্য আপনার অবশ্যই রাজনীতি লাগবে। কিছুদিন আগে আপনার এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে। এখন এসএসসি পরীক্ষার রেজাল্টে দেখা গিয়েছে আমাদের একটা আ ঠিক আছে ফাইন। ওকে। এসএসসি পরীক্ষায় একটা রেজাল্ট দিয়েছে। তো এসএসসি পরীক্ষাটার রেজাল্টে একটা উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভালো করেছে, একটা উল্লেখযোগ্য শিক্ষার্থী হচ্ছে খারাপ করেছে। এখন এই শিক্ষা ক্ষেত্রের একটা ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে এটাও কিন্তু পলিসির সাথে রিলেটেড এবং এই পলিসিটা কিন্তু রাজনৈতিকভাবেই গ্রহণ করা হয়। আপনি এভরি প্রবলেম কামিং আপ ফ্রম দ্য সোসাইটি কামস উইথ সলিউশন অ্যান্ড দ্যাট কামস ফ্রম অ্যাকচুয়ালি পলিটিক্স। আমি বলতে চাচ্ছি যে ধরেন আ আ কুমিল্লায় আপনার যে সংসদীয় এলাকা,
সেইটার একটা বড় সমস্যা কৃষক এবার ফেস করলো যে ওর আলু সে হিমাগারে রাখতে পারছে না। ২-৩ টা কারণে রাখতে পারছে না। এক হচ্ছে মানে হিমাগার ব্যবস্থাপনায় বিদ্যুৎ না থাকা একটা বড় কারণ হচ্ছে। আবার যতগুলি হিমাগার থাকা দরকার ততগুলি হিমাগার নাই। তো সেই ক্ষেত্রে তার ব্যক্তিগত সমস্যাটা হচ্ছে হিমাগার নাই কেন? হুম। এখন বা তার সাথে আরো ১০ জন কৃষকের সমস্যা। এইটা একজন রাজনীতিবিদ এরকম সমস্যার সমাধান কিভাবে করে? কারণ এরকম সমস্যা নিশ্চয়ই কুমিল্লার ওই অঞ্চলে ৮ লাখ জনগণ যেখানে আছে, প্রতিদিন বিভিন্ন ফেজে ধরেন ৬,০০০ সমস্যা হইতেছে। এইটা একজন সংসদ সদস্যের পক্ষে এটাকে কেমনে মানে গুরুত্ব দেয়া সম্ভব, প্রায়োরিটি করা সম্ভব বা আপনি এটা কিভাবে ডিল করেন? এখন এক এখন এটা তো অবশ্যই স্বাভাবিকভাবেই আপনি যেটা বললেন যে একজন সংসদ সদস্যর এটা কিভাবে ডিল করে। তো প্রথমত হচ্ছে যে এই যে ধরেন আপনি বললেন হিমাগার নাই বা হিমাগার হচ্ছে একজন কাজ করতেছে না, কাজ বিদ্যুৎ করতে পারছে না, বিদ্যুৎ নাই। তো সেক্ষেত্রে তো আমাদের মানে একজন পলিসি মেকার হিসেবে হোয়াট ডু ইউ এক্সপেক্ট ফ্রম আস? আপনি তো এক্সপেক্ট করেন উই উইল বি কামিং আপ উইথ বেটার সলিউশন, বেটার আ আ ইমপ্লিমেন্টেবল হচ্ছে আপনার যেটাকে ইমপ্লিমেন্ট করা যায় এরকম পলিসি নিয়ে আমরা আসবো। তো আমরা তো সেটা নিয়ে এসেছি। যেটা সামগ্রিক শুধু একজন না, একটা সামগ্রিক সমাজ ব্যবস্থা, সামগ্রিক সমস্যাটাকে আসলে মূল শেষে অ্যাড্রেস করে। যেমন বিদ্যুৎ সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, গ্যাসের সমস্যাটা কিভাবে সমাধান করা যায়। এটা আপনি না, আমার কৌতুহলটা ছিল, আমি প্রশ্নটা একটু বড় করে হ্যাঁ, করছিলাম প্রেক্ষাপট। আমার কৌতুহলটা ছিল যে ধরেন আপনার কাছে তো ৬,০০০ সমস্যা আসতেছে। হুম। আপনি একটা মানুষ হিসাবে আসলে সময় ২৪ ঘন্টা হিসেবে আপনি ডিলই করতে পারবেন আসলে ৬০ টা সমস্যা। হুম। তখন আপনি প্রায়োরিটাইজ করেন কেমনে? কারণ বাংলাদেশ তো একটা সমস্যারই দেশ। আপনার কাছে সকল সমস্যা আসছে ধরে নিয়ে আমি ধরে নিচ্ছি যে ৬,০০০ সমস্যার মধ্যে আপনার ৬০ টা হয়তো আপনার পক্ষে হিউম্যানলি ডিল করা সম্ভব। বাট হুম। এগুলো আপনি সেক্ষেত্রে আপনি প্রায়োরিটি করার ক্ষেত্রে আপনি কোনগুলিকে গুরুত্ব দেন বা কোন বিষয়গুলিকে গুরুত্ব দেন? আচ্ছা, এলাকা ভিত্তিতে যেই সমস্যাগুলো বেশিরভাগ আসে, সেই সমস্যাগুলোর সাথে একজন এমপির সরাসরি সম্পর্ক নাই। মানে যেটা যদি বলি পলিসি জায়গা বাদে। যেমন সবচেয়ে বেশি সমস্যা আসে এলাকা থেকে মেডিকেল রিলেটেড ইস্যু। হুম। যেমন আমার এখানে হসপিটাল রিলেটেড ইকুইপমেন্টস এর প্রবলেম, ডাক্তারদের হচ্ছে আ আপনার দেখা যায় সংখ্যাগত সমস্যা, তাদের রোগীর তুলনায় সংখ্যা কম। তারপরে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে রাস্তাঘাটের যে সমস্যা। তো আমি আমার জায়গা থেকে এই সমস্যাগুলোকে আমরা হচ্ছে ডিউ দেওয়ার মাধ্যমে আমরা সংশ্লিষ্ট মিনিস্ট্রিতে সেটাকে অবহিত করি যেন এই বিষয়গুলোকে সমাধান করা হয়। এবং প্রায়োরিটি সেট করার ক্ষেত্রে স্বাভাবিকভাবেই আমার ১ম প্রায়োরিটি হচ্ছে আপনার হচ্ছে এই যে মেডিকেল ইস্যুস, ২য় প্রায়োরিটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, তারপরে একই সাথে এডুকেশন। তো মোটা দাগে এই ৩-৪ ভাগে ভাগ করলেই মূল সমস্যাগুলো হয়ে যায়। তারপরেও তো ব্যক্তিগত বিভিন্ন প্রবলেম থাকে। সেটাকে ব্যক্তিগত পর্যায়ে বিভিন্নভাবে সমাধান করতে হয়। সেটার আসলে কোনো এক ধরনের কোনো মানে একদম একটা ইউনিভার্সাল কোনো ফরমেট নাই বা ইউনিভার্সাল কোনো ট্যাবলেট নাই মানে যে বা কোনো ওষুধ নাই যে এইটা দিয়ে ১ চামচ এরে ২ চামচ ওরে দিয়ে এটা সমাধান করা আমি যাবে। জানি যে এটা নাই। কিন্তু আমার কৌতূহলটা ছিল যে আপনার প্রায়োরিটি করার ক্ষেত্রে আপনি আসলে কোন বিষয়গুলি গুরুত্ব দেন সেটা আমরা একটু বুঝতে, মানে এটা কি বেশি লোককে এফেক্ট করে যেটা সেটা আপনি ইয়েস, করলেন। বেশি লোককে যেটা এফেক্ট করে ইয়েস, যেটা ইমিডিয়েট আসলে কোন রেসপন্স করা দরকার সেইটা। সেগুলি নানা ধরনের ফ্যাক্টর যে আপনি এটা বিবেচনা করেন। ইয়েস। এটা আমি পরিষ্কার আচ্ছা, আমার এটা আজকে শেষ প্রশ্ন, কিন্তু সেটা একটু ভূ-রাজনৈতিক এবং আমাদের রিজিওনাল পলিটিক্স এবং রিজিওনাল মানে এটা কেন্দ্রিক। আমরা আসলে ভারত যেহেতু এখানকার সবচেয়ে বড় দেশ, তো আমরা কিন্তু ভারতকে এক ধরনের বিগ ব্রাদার রোল প্লে করতে বা বিগ ব্রাদার রোলের ইনটেনশন করতে দেখি এবং ভারতের কিন্তু নানা ধরনের পলিসির মধ্যে পলিসি টুয়ার্ডস ইন অ্যান্ড আউট পিপল এর মধ্যে তাতে নানা ধরনের ঝামেলা আছে। কিন্তু আমরা যখন ইতিহাসের পাতায় ধরেন আজকে থেকে ৩০ বছর ৪০ বছর পরে যখন ইতিহাস লেখা হবে, আমরা কোথায় আ ভারতের কাছে মনে হয় যে হেরে যাই, সেটা হচ্ছে যে দেখেন যখন ৪৭ এর পরে আ ভারতে যত পার্সেন্টেজ সংখ্যালঘু ছিল, সেই একই পার্সেন্টেজ বা কিছুটা কিছু জায়গায় খানিকটা বেশি হইলেও আছে। পাকিস্তানে এই সংখ্যা প্রায় শূন্যের কাছাকাছি চলে আসছে। ৩ না ২% মানে সংখ্যালঘু ২ বা ৩%। বাংলাদেশে ২০% মানে ওইখানে ২০% এর মতো ছিল, ২ বা ৩% হইছে। বাংলাদেশে ২০% ছিল, সেটা ৮% হইছে। আমরা আমাদের যারা মাইনরিটি আমরা যাদেরকে বলতেছি, তারা আমাদের দেশ ছেড়ে যাচ্ছে কেন আসলে? মানে এইটার যুক্তিটা কি? যাচ্ছে তো, এটা তো ঠিক, তাই না? এখন এটা হচ্ছে কি ধরেন
আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে আমার কাছে স্পষ্ট না। মানে ধরেন আপনি মানে আমি বলতেছি যে আমরা মাইনরিটিদের টেক কেয়ার করতেছি না বা অত্যাচার করতেছি যেভাবে আমরা বলি, তখন পাশাপাশি কে আমরা করতেছে? ইন্ডিয়াকেও কে দেখি। আমরা করতেছে? মানে আমরা আমরা যারা করতেছি। আমরা যারা সংখ্যাগুরু তারা হ্যাঁ, মানে ইন্ডিয়াতেও আমরা দেখতেছি যে ইন্ডিয়াতে সংখ্যাগুরু সংখ্যালঘুর উপর কিন্তু অত্যাচার করতেছে। নানা রকম খবরই তো আমরা পাই। কিন্তু ইন্ডিয়াতে কিন্তু আমরা মাইগ্রেশন অফ মাইনরিটিস আমরা দেখি না। বাংলাদেশে, পাকিস্তানে মাইগ্রেশন অফ মাইনরিটিস টা এভিডেন্ট কেন? মানে নাম্বার 1 হচ্ছে কেন প্রথমত প্রশ্নটার মধ্যে যে আমরা সংখ্যালঘুদের অত্যাচার করছি। এই যে একটা মানে ধরে নেওয়া, এই যে প্রিজাম্পশন, সংখ্যা কেন কমতেছে সেই এই যে জায়গায় প্রিজাম্পশন হ্যাঁ। এটা হচ্ছে যে মেজরিটি মাইনরিটির উপরে অত্যাচার করেছে, এটার সাথে আমি এগ্রি না। মানে এটার সাথে আমি এগ্রি করি না। কারণ আপনি যদি দেখেন ইভেন সবচেয়ে মেজর ইভেন্ট একদম রিসেন্ট পাস্টে যে মেজর ইভেন্ট হয়েছে ২০২৪ এ, এবং সেই ক্ষেত্রে অনেকেই একটা বড় একটা অংশ তারা অ্যাসোসিয়েট করে যে হচ্ছে এখানের মাইনরিটি কমিউনিটি হচ্ছে একদম আ একদম ইন্ডিয়াকে বেনিফিটেড করার জন্য, ফেসিলিটেট করার জন্য আওয়ামী লীগকে সবসময় হচ্ছে আওয়ামী লীগের থ্রুতে সেটা করেছে। এই ফ্রেমিং এস্টাবলিশ থাকার পরেও আপনি দেখবেন যে ২০২৪ এর রিসেন্ট পাস্টেও এই ঘটনার পরেও জুলাই আপরাইজিং এর পরেও মাইনরিটিকে প্রোটেক্ট করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যথেষ্ট পরিমাণ হচ্ছে প্রোটেক্টিভ শিল্ড নেওয়া হয়েছে। এবং এটা কোনো স্টেট পর্যায় থেকে নেওয়া হয়েছে, সামাজিকভাবে নেওয়া হয়েছে। আপনি সামাজিকভাবে যথেষ্ট পরিমাণ সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। যথেষ্টভাবে বাংলাদেশের যেকোনো পর্যায়ে আপনি যান আমি একটা আছে। এখন আপনি যদি বলেন ফিয়ার ফ্যাক্টর এখানে যদি কাজ করা হয়, আমি মনে করি আমার জায়গা থেকে, আমার এক্সপেরিয়েন্স থেকে আমাদের ডোমেস্টিক কোনো ফিয়ার ফ্যাক্টর তৈরি করা হয় নাই মাইনরিটিদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য। বরং এক্ষেত্রে হচ্ছে একটা এক্সটার্নাল ফিয়ার ফ্যাক্টর তৈরি করা হয়েছে এবং এটা হচ্ছে আপনি দেখবেন আওয়ামী লীগ সবসময় এর ফিয়ার ফ্যাক্টরটা তৈরি করেছে কি মাইনরিটি কেবলমাত্র আওয়ামী লীগের কাছে নিরাপদ। না সেটা তো আপনি রাজনীতির কথা বলতেছেন। আমি না, এটা ফ্যাক্ট বলি, আমি হ্যাঁ। আপনাকে ফ্যাক্ট বলি। আমি আপনি ২ জনই তো ধরেন আমার দাদা বাড়ি, নানা বাড়ি কুমিল্লায়। আপনি কুমিল্লায় আপনারই বাড়ি। হুম। মানে আপনি থাকছেন এখানে। আমি যেহেতু থাকছি না সেহেতু ধরে নিচ্ছি আরকি বা বলতেছি। কুমিল্লায় একটা কথা বলা হইল যে মন্দিরে গিয়ে একজন কোরআন কোরআন, শরীফ হ্যাঁ। রেখে আসছে। মন্দিরে গিয়ে একজন কোরআন শরীফ রেখে আসছে, কে রেখেছে, কেন রেখেছে, কি কারণে রেখেছে ওর কোনো আলাপের মধ্যে না গিয়েও আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রংপুরে, নোয়াখালীতে, ফেনীতে মানে যেটাকে বলে হচ্ছে গৃহদেবতা মানে ওর ঘরে যে ওরা উনারা পূজা করেন বা প্রার্থনা করেন, ওইটা গিয়ে ভাইঙা দিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গায়। আপনি ফিয়ার ফ্যাক্টরটাকে ডোমেস্টিক কেন বলতেছেন না? এটা তো কেউ এটা এরেঞ্জ করে না। না, এখন দেখেন মানে এবং আপনি এই কথাটা তো সোসাইটিতে এই ইভেন্ট হ্যাঁ। সোসাইটিতে ধরেন আপনি স্বাভাবিকভাবেই প্রত্যেকটা ধর্ম আপনার এখানে মাইনরিটি যারা আছে সংখ্যাগত মাইনরিটি এখানে প্রত্যেকেই বাংলাদেশী হিসাবে আমি দেখতে চাই। এই যে মেজরিটি মাইনরিটি সংখ্যাগত জায়গা থেকে আমরা হচ্ছে এইভাবে বিভাজনটা করি। প্রত্যেকেই বাংলাদেশী। যারা নিজেদেরকে বাংলাদেশী মনে করে না টু আস তারা হচ্ছে মাইনরিটি। কিন্তু হিন্দু সংখ্যাগত কম বলে হিন্দুদেরকে মাইনরিটি হিসেবে যেভাবে ফ্রেমিং করা হয়, বৌদ্ধদেরকে মাইনর হিসেবে যেভাবে ফ্রেমিং করা হয়, পাহাড়িদেরকে মাইনর হিসেবে ফ্রেমিং করা হয়। তো না, আমরা এইভাবে দেখতে চাই না। আমরা আমাদের থেকে এভাবে দেখতে চাই না। বরং এই বিভাজনের ঊর্ধ্বে উঠে আমরা বরং এই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অতীতে যে ঘটনাগুলো ঘটেছে এবং সেটাতে হচ্ছে আপনি যেটা বললেন যে এখানে স্টেট কোনো ক্ষেত্রে পলিটিক্যাল পার্টি পেট্রোনাইজড এখানে হচ্ছে ভীতি তৈরি করা হয়েছে। কিছু এক্সটার্নাল ভীতি তৈরি করা হয়েছে। সেগুলো যেন আর না ঘটে বরং এখানে প্রত্যেকটা হচ্ছে মানুষ, প্রত্যেকটা ধর্মের মানুষ, বর্ণের মানুষ সে যেন এখানে ওন ফিল করে থাকতে পারে। সেটার জন্য যথাযথভাবে আমরা চাই এই পরিবেশটা তৈরি হোক। অতীতে আমরা মানে আপনার টকশোর শুরুতেই যে বিষয়টি এসেছে যে অতীতের যে ঘটনাগুলো যেখানে একটা আনইজিনেস তৈরি করেছে, সোসাইটির মধ্যে হারমোনি যেটা নষ্ট করেছে, সেটির জন্য পুনরাবৃত্তি আর না ঘটে সেই জায়গাগুলোতে হচ্ছে আমরা সচেষ্ট থাকা উচিত আমাদের। আমি মোটা দাগে ২ টা ঘটনার কথা বলি। একটা তো হচ্ছে যে একজনকে কবর থেকে তুলে তাকে পুড়িয়ে দেওয়া। হুম। একজন হচ্ছে পালাগান করার জন্য তাকে জেলে নিয়ে দেওয়া। আরেকটা আপনি দেখবেন যে আ বা মানে এই ব্যাপারগুলিকে আপনি আসলে কিভাবে বলবেন যে অ্যা আ মানে
ওর কথা ও বলতেছে, ওর এটা শুনতেছে। কিন্তু আমরা তো ঘোষণা দিয়ে ওকে কবর থেকে তুলে নিয়ে আসে পুড়ায় ফেলতে দেখেছি। না এই এগুলিকে আসলে আমরা কিভাবে আসলে আমরা এটা প্রটেক্ট করব? রমজান মাসে একজন লোক কেন দিনের বেলা খাচ্ছে, কেউ গিয়ে আইসে তাকে কান ধরে উঠবোস করাচ্ছে। মানে আপনি কোথাকার কোন ধর্মের মধ্যে আপনি এই জিনিস পাইছেন? মানে ধর্মের কোথাও কোন নাই। বইতে? না এখন ধর্মের এই কোন জায়গায় এই আপনি জিনিসটা এই অ্যাক্টিভিটি গুলার মানে এই অ্যাক্টিভিটি গুলোর অ্যাডভোকেট হিসেবে কি আপনি আমাদেরকে মানে না, ভাবছেন না, নাকি? না। আমি আপনার কাছে ওকে, লেটস সমস্যার সমাধান চাচ্ছি। ইয়েস। যে এটা আপনি কিভাবে করবেন সেটা আমাকে বলেন। আপনি করছেন বা আপনি অ্যাডভোকেসি করতেছেন। আমি নো, উল্টাটা বলতেছি যে আপনার মধ্যেও তো আমি সেই হেল্পলেসনেস দেখি যে এই ঘটনা তো আপনি নো, পছন্দ করেন না। নো, অফ কোর্স নট, অফ হ্যাঁ, কোর্স নট এবং সেটা এটাকে আপনি আমরা কিভাবে মানে কোনোভাবে এটা অ্যাড্রেস করি না। প্ল্যানটা কি? মানে এটা কিভাবে আপনি ওকে ফাইন। প্রথমত হচ্ছে এটা যেটা হয়েছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন না থাকাটা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হওয়ার হচ্ছে ফলাফল হিসেবে আমরা এই সোসাইটিতে এই প্রবলেমগুলো আমরা দেখেছি। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখানে যে যখন নাগরিক মনে করবে যে আমি আমার একটা অপকর্মের জন্য আমার শাস্তির মুখোমুখি হতে হবে না, যখন এই ধরনের এক ধরনের পরিবেশ তৈরি হবে, তখন হচ্ছে এই ঘটনাগুলো ঘটবে। তো সেই জায়গা থেকে আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নির্বাচিত সরকার এসছে, আপনার একটা সিভিল সোসাইটি আ হচ্ছে প্যাট্রোনাইজ একটা গভর্নমেন্ট আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টটা যেটা। তো আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটাকে যত আইডিয়াল আমরা করতে পারবো, এই ধরনের ইস্যুগুলাকে আমরা হচ্ছে অ্যাড্রেস করা আমাদের তত বেশি সহজ হবে এবং দিন শেষে এই যে মেজরিটি মাইনরিটির এই ফ্রেমে আসলে যদি আমা দেখা হয়, এই প্রবলেমগুলা দিন শেষে স্থায়ীভাবে সমাধান হবে না। বরং আমাদের এগুলাকে সবাইকে অ্যাকোমোডেট করে তারপর হচ্ছে এই সমস্যার সামগ্রিক অ্যাপ্রোচ প্রয়োজন। যে মাইনরিটি, মেজরিটি এই বাইনারি সেট করে শুরুতেই যখন আপনি একজনকে মাইনরিটি আ হচ্ছে আমার চোখে কিন্তু মাইনরিটি একটা গ্রুপই শুধু। সেটা হচ্ছে কোটিপতিরা। কোটিপতি, ইয়েস। হ্যাঁ, কোটিপতিরা হচ্ছে মাইনরিটি যারা হচ্ছে মেজরিটির ঘাড়ে চড়ে সবচেয়ে বেশি সুবিধা আদায় করে। যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি ২-১ টা আপনার যদি অনুমতি দেন ২-১ টা কমেন্ট এনি কোয়েশ্চেন প্লিজ। না কোশ্চেন না কমেন্ট। একজন কয়েকটা কমেন্ট দিতে চাই। আপনি যদি দ্রুত একটা রেসপন্ড করেন। একটা হচ্ছে এরকম আ হাফিজুল ইসলাম শাওন উনি বলছেন, "হাসানুতুল্লাহ ছোট ভাই তুমি হঠাৎ চুপ হয়ে গেলে কেন ছোট ভাই? তোমার গলার আওয়াজ আর আগের মতো নাই। আগে গাড়ি অনেক উঠেছে এখন নানান ফ্ল্যাটে থেকেছো। কয়েকদিন পরে কি জমিতে শামিয়ানা টানাবে?" আমি এটা আসলে বুঝি নাই। কিন্তু আমাদের রিসার্চ টিমের একটা কাছাকাছি একটা প্রশ্ন আছে যেটি হচ্ছে যে আপনি ভালো বক্তা, দক্ষ বিতার্কিক, জুলাই আন্দোলনের গত ২ বছর জাতীয় রাজনীতিতে বিগত জাতীয় নির্বাচনে এনসিপির পক্ষে আপনি অনেক সরব ছিলেন। পার্লামেন্টেও আপনাকে আসলে অনেক বেশি কথা বলতে শুনি। কিন্তু গত কয়েক মাসে বিশেষ করে ২-১ মাসে মিডিয়ার শিরোনাম দেখতে স্পষ্ট হয় আপনাকে সরব দেখা যাচ্ছে না যতটা সরব দেখা যাচ্ছে নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ আপনাদের অন্যান্য নেতাদের। এটার কি কোনো স্পেসিফিক কারণ আছে? না, এখানে আমরা সবাই সরব, সরব ইন ডিফারেন্ট ফর্ম। আচ্ছা। পলিসি নিয়ে কাজ করছি। এখানে হচ্ছে নিজেকে প্রস্তুত করছি। এখানে আ আমাদের কাজ তো কম্পার্টমেন্টালাইজ। তো সবাই আমরা জুলাই পদযাত্রা আমরা সারা দেশব্যাপী গিয়েছি। সরব ইন ডিফারেন্ট ফর্ম। আচ্ছা ৪-৫ দিন আগে আপনি শুনছেন কিনা জানি না। একটু আলাপ প্রসঙ্গে বলি। এটা ঠিক প্রশ্ন না। একটা পডকাস্টে সার্জিস আলম জনাব সার্জিস আলম এরকম বলেছিলেন যে অন্তর্বর্তী সরকার গঠনের সময় ছাত্রনেতাদের মধ্যে উপদেষ্টা হওয়ার জন্য ৪ জনের নাম প্রস্তাব করা হয়েছিল। যেখানে ১ম নামটি ছিল নাঈম ইসলাম, ২য় সার্জিস আলম, ৩য় হাসান আব্দুল্লাহ, ৪র্থ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কিন্তু সার্জিস আক্ষেপ করে বলেছেন অতীতে ছাত্রলীগ করার কারণ দেখে মূলত তাকে বাদ দেওয়া হয়। সেখানে ৩ নম্বরে থাকা হাসনাত আব্দুল্লাহকে বাদ দিয়ে আসিফকে কেন উপদেষ্টা করা হলো? এখানে হচ্ছে প্রথমত হচ্ছে আমি যেহেতু আ এখানে বাদ দেওয়া না দেওয়া এই জায়গাগুলাতে এই আলাপগুলো আমার কাছে এটা অপলাপ মনে হয়। কারণ তখনকার প্রয়োজনীয়তার ভিত্তিতে, তখনকার সামগ্রিক প্রয়োজনীয়তার ভিত্তিতে যারা বেশি মনে হয়েছে যে পলিটিক্যাল, যারা বেশি পলিটিক্যালি কন্ট্রিবিউট করতে পারবে বা সামগ্রিক ব্যবস্থাপনার সাথে যারা সবচেয়ে বেশি সংযুক্ত তাদেরকে নেওয়া হয়েছে। এটার সাথে আমি আসলে ওই অর্থে মানে কোনো ধরনের আ মানে সমস্যা, সুবিধা-অসুবিধা ভাবে মানে প্রয়োজন বোধ করি না এখন। তবুও প্রশ্ন এটা শেষ যে বসুন্ধরার বিরুদ্ধে কথা বলার জন্য আপনাকে অ্যা মানে আপনার উপরে কি কোনো ঝামেলা এসছে? আপনি কি কোনো বিপদে পড়েছেন? আপনি কি কোনো এতে পড়েছেন কিনা এটা অনেকে জানতে চান। পাশাপাশি এটাও জানতে চান যে আপনার যে বসুন্ধরার বিরুদ্ধে লড়াই, এটা কি বসুন্ধরাকে আপনি পিক করেছেন এরকম করে? নাকি আপনারা সবাই মিলে বা এনসিপি সকল ধরনের এর বিরুদ্ধে আপনারা কথা বলবেন? আমি শুরুতে বলেছি রাজনীতিটাকে যদি আপনি হচ্ছে বর্জুয়াদের ব্যবসায়ীদের বাইরে নিয়ে আসতে পারেন,
এটা আসলে খুবই ডিফিকাল্ট হচ্ছে ইতিবাচক পলিসি। কারণ এই সংসদেও আমাদের এই যে ৩০০ জন আছে, এখানেও বিভিন্ন ব্যবসায়ীর প্রতিনিধি হিসেবে এই সংসদে আছে। এবং দেখা যায় কি আপনার নির্বাচনে দেখা যায় বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ফান্ড করে ২০ কোটি, ৫০ কোটি, ১০ কোটি, ৩০ কোটি। তার মানে আপনি ওর রিপ্রেজেন্টেটিভ হিসেবে আপনি সংসদে থাকবেন। তার পারপাস আপনি সার্ভ করবেন। ওই প্রতিষ্ঠান ফ্রেন্ডলি হচ্ছে আপনি হচ্ছে পলিসি আপনি মেক করবেন। এবং দেখা গিয়েছে কি বসুন্ধরার যে মিডিয়া, আপনি নিজে মিডিয়ার মানুষ, আপনি জানেন এটা এক ধরনের, এটা হচ্ছে পুরা মিডিয়াকে যেভাবে হচ্ছে আপনার নিয়ন্ত্রণ করে বা একটা এক ধরনের প্রপাগান্ডা সেল হিসেবে পরিণত হয়েছে, মূলত হচ্ছে আমাদের লড়াইটা সেটার বিরুদ্ধে। আপনার বসুন্ধরা হচ্ছে কর্মসংস্থান নিশ্চিত করে, সেটা ডিফারেন্ট আলাপ, কিন্তু মিডিয়াকে যেভাবে কক্ষিগত করেছে এটাকে কোনোভাবে আসলে মিডিয়া বলা যায় না। যেমন বসুন্ধরার বিরুদ্ধে পার্লামেন্টে কথা বলার কারণে আমার ৮০ ঘন্টায় আমার বিরুদ্ধে ৯৯টা হচ্ছে নিউজ করা হয়েছে। এবং ব্যক্তিগত হুমকি দামকি এগুলো তো রেগুলার ইভেন্ট, এগুলা নিয়ে আসলে ওইভাবে পাত্তা দেওয়ার মতো আমি কিছু মনে করি না। কারণ এটা করবে, তাদের কাজ এটা করা, আর আমাদের কাজ এটার বিরুদ্ধে যৌক্তিক বিরোধিতা অব্যাহত রাখা। বসুন্ধরার মিডিয়া যেগুলো রয়েছে এগুলো হচ্ছে দেখবেন হচ্ছে এই এই বসুন্ধরার ভূমি দখলের বিরুদ্ধে কখনো কথা বলবে না, ধর্ষণের বিরুদ্ধে কথা বলবে না। তো এটা আমরা আমাদের জায়গা থেকে কথা বলবো। জনাব হাসানুদ্দোল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক যারা, আমি আসলে আমাদের টেকনিক্যাল কারণে আমার কথা আপনারা কম শুনতে পেয়েছেন, সেজন্য একটু ক্ষমা চাইনি। তবে হাসানুদ্দোল্লাহ আজকে যেসব বিষয় নিয়ে কথা বলেছেন সেগুলো আমাদের বর্তমান ও ভবিষ্যতের রাজনীতি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করব জনাব হাসানুদ্দোল্লাহ আপনি আপনার মিশনে, যে রাজনৈতিক আপনি মিশন হিসেবে নিয়েছেন, সেই মিশনের সফল হোক এবং আপনার খুবই আহ, আহ, সাফল্য, আমি ভাষাটা আসলে শব্দটা খুঁজে পাচ্ছি, এটা একটা অন্য শব্দ, কামনা করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনাকে অনেক আপনাকেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও ধন্যবাদ।